ওকে, আজকে 23 মে আমাদের বিসিএসসিবি ট্রান্সটি ওয়েব ডিজাইনের আজকে হচ্ছে যে 21 নম্বর ক্লাস। আমরা গতকালকে থেকে হচ্ছে সিএসএসটা শুরু করছি। আমাদের হচ্ছে যে এইচটিএমএল এ আমাদের অনেকগুলো ক্লাস গেছে, এই জন্য আমাদের সিএসএস এবং অন্যান্য মানে যে আমাদের পোর্শনগুলো বাকি আছে আর কি, যেমন জাভা স্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ বা হচ্ছে যে সিএসএস এর আসলে অনেক ভাগ আছে, এগুলো কিন্তু আমাদের সময় খুবই কম, একটু ফাস্ট যেতে হবে আমাদেরকে। হ্যাঁ, তো একটু ডে বাই ডে আমাদের যে টাস্কগুলো থাক না কেন এগুলো বাসায় একটু দেখতে হবে আপনাদেরকে। বাসা যদি না দেখেন, আবার যদি ক্লাস মিস দেন, তাহলে হলো প্রবলেমে পড়ে যাবেন। হয় শুধু কোর্স শেষে দেখা দেখা যাবে শুধু আমি থাকবো, আর নাহলে সবাই থাকলেও শুধু মানে আপনার আসা যাওয়া হবে, কাজ শিখা হবে না। যদি আমরা সবাই মিলে, আমি যেভাবে চাচ্ছি আর কি, সবাই মিলে একইভাবে কাজ শিখে আমরা বের হই, তাহলে হচ্ছে যেটা করতে হবে, একসাথে সবারই ক্লাসেও আসতে হবে, বাসায় কাজ করতে হবে, জিনিসগুলো বুঝতে হবে। তো কালকের আমরা কাজগুলো দেখে আসি, কালকে যেটা করছিলাম আমরা। তো আশা করি আপনারা সবাই বিএস কোডে এখান থেকে কোড করবেন। বিএস কোড আসেন, এটা খুবই মজার একটা এডিটর। আর যারা হচ্ছে তো বিএস কোড এখন সেট আপ দেন, বিএস কোড সেট আপ দিয়ে দিবেন। আমাদের হচ্ছে বিএস কোড গিট নিয়ে প্রবলেম থাকলে আমাদের গত 2 দিনের ভিডিওগুলো ভালো করে দেখেন, যার যার সমস্যা আছে ভিডিও দেখে নিজে নিজে সব প্রবলেম ভাই সলভ করার ট্রাই করেন। নিজে একবার প্রবলেম সলভ করে ভাই ফেললে আর গিট প্রবলেমে পড়বেন না। ভাইয়া জি, আচ্ছা, আমরা গতকালের ফাইলগুলো একটু দেখি কি করছিলাম আমরা। স্লো হলে কেমনে কাজ করবে? ওকে, আমরা হচ্ছে যে একটা ইন্ডেক্স ফাইল নিয়েছিলাম, ওখানে আমরা জাস্ট কিছু কি এলিমেন্ট আমরা লিখছিলাম, কিছু ট্যাগ আমরা লিখছিলাম। সেই এলিমেন্ট এবং ট্যাগগুলোর সাথে হচ্ছে মিল রেখে কিছু সিএসএস লিখছিলাম, এবং আমরা এইভাবে বলছিলাম যে হচ্ছে যদি আমাদের যে এলিমেন্টগুলো থাকবে সেগুলোর সাথে যে সিএসএস সিলেক্টরের মিল থাকে, অর্থাৎ সিলেক্টরের নাম আর হচ্ছে কি এলিমেন্টের নাম মিল থাকে, এবং যদি ওই এলিমেন্টে যদি কোনো সিলেক্টর লেখা থাকে, সেই সিলেক্টরের যে প্রপার্টি ভ্যালুগুলো থাকবে সেগুলোর ডিজাইনটা সিলেক্টরের মধ্যে এসে পড়বে, রাইট? এরপরে বলছিলাম কি যদি হচ্ছে যে আমাদের একাধিক একই নামের অনেক সিলেক্টর থাকে, তাহলে আমরা চাইলে কি ক্লাস এবং আইডি দিয়ে ওই সিলেক্টরের জন্য আলাদা আলাদা নাম ডিক্লেয়ার করতে পারবো, আলাদা আলাদা নাম কি কল করতে পারবো, রাইট? আমরা ক্লাস দিয়ে যদি আমরা কল করি, তাহলে সেটাও আমাদের কি এই এলিমেন্টগুলো একটা নাম দেওয়া হবে, আইডি দিয়ে কল করলে এলিমেন্টগুলোকে একটা কি নাম দেওয়া হবে। যদি আমরা আইডি দিয়ে কল করি, তাহলে সিএসএস এ গিয়ে আমরা ডিক্লেয়ার করবো কি হবে, সেম নাম, শুধু সামনে একটা কি হ্যাশ থাকবে, আর বাদ বাকি প্রসেস একই। কার্লি ব্র্যাকেটের মধ্যে প্রপার্টি ভ্যালুগুলো লিখতে হবে। যদি ক্লাস দিয়ে আমরা কি কারো কল করি, তাহলে সেটা সিএসএস এর যে সেম নাম দিয়ে লিখতে হবে, শুধু সামনে একটা কি বসবে, ডট বসবে, আর বাদ বাকি প্রসেস সেম। ভিতরে হচ্ছে যে আমরা কার্লি ব্র্যাকেটের ভিতরে প্রপার্টি ভ্যালুগুলো লিখবো, আর যা যা লিখবো সেগুলোর ইফেক্টগুলো কোথায় এসে পড়বে, এইচটিএমএল এলিমেন্টের উপরে এসে পড়বে। এ হচ্ছে যে আমাদের প্রসেস। হ্যাঁ, তো আমরা আজকে এটা ক্লোজ করে দিয়ে তো আজকের কাজ করি, নতুন একটা ফাইল নিয়ে একটা ফাইল নিয়ে নিই। কী করবো সেটা তো পরে, আগে নিয়ে নিই day 21। ওকে, একটা হচ্ছে যে আমি ইন্ডেক্স ফাইল নিলাম। ওকে, day 21 প্রজেক্টটা আমি বিএস কোডের মধ্যে ওপেন করে নিচ্ছি। হ্যাঁ, বিএস কোডটা তো অফ হয়ে গেল আবার। ওকে, আমি day 21টা বিএস কোডের মধ্যে ওপেন করে নিচ্ছি, চলে আসলো। এবং আমার হচ্ছে প্রথমে হচ্ছে এসটিএমএল কোড করতে হলে প্রথমে কি লাগবে আমাদের, এসটিএমএল কোড করতে হলে সর্বপ্রথম কি লাগে বলেন তো? স্ট্রাকচার লাগে, সবার আগে লাগে স্ট্রাকচার। তো স্ট্রাকচার নিয়ে আসি, এখন আমাদের কাজ কম, এক ক্লিকে স্ট্রাকচার চলে আসলো। এখানে লিখছি জাস্ট সিএসএস, সরি, সিএসএস প্র্যাকটিস লিখে রাখি আপাতত। ওকে, আমরা গতকালকে হচ্ছে তো বুঝলাম কীভাবে হচ্ছে কি সিএসএস দিয়ে এইচটিএমএল এর এলিমেন্টকে আমরা কি ডিজাইন করতে পারি। যেভাবে আমরা এলিমেন্টকে ডিজাইন করতে পারি, একইভাবে আমাদের টোটাল স্ট্রাকচার এবং এভরিথিং এইচটিএমএল এর এভরিথিংটা আমরা কি ডিজাইন করতে পারবো, স্টাইল দিতে পারবো, এটা কোনো ব্যাপারই না। তো তার জন্য সিএসএস গুলো জানতে হবে আমাদেরকে, সিএসএস এর বিষয়ে জানতে হবে, একটু ভালোভাবে জানতে হবে। হ্যাঁ, আমরা আজকে একটু ভালোভাবে জানার চেষ্টা করি, চলেন। তার আগে আমরা কিছু কাজ দেখি, যেমন কালকে যেভাবে করছিলাম না, ওই একটু কাজ দেখি আগে। চলেন, কিভাবে কাজগুলো করা যায়, বিকল্প কি কি ওয়ে আছে, একটু প্লিজ ভালো করে সবাই এদিকে দেখেন।
কাজ তো বাসায় করেন, এখানে এসে আগে পরে কাজ করতে পারেন। আগে দেখেন আমি কি করি বা কি বোঝাতে চাচ্ছি। আমি হচ্ছে বডির জন্য একটা কালার নিব, গো লাইভে দিলাম, গো লাইভে দিলে এটা কি রিয়েল টাইম আউটপুট আমাদের দেখাবে। এখন আমাদের বডির ডিফল্ট ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি সাদা, দ্যাটসও এখানে সাদা। দেন এরপর আমি কি করতেছি দেখেন, আমি একটা সিএসএস ব্লক নিব। সিএসএস ব্লক কীভাবে নেয়, স্টাইল ট্যাগের মাধ্যমে সিএসএস ব্লক আমরা নিতে পারি। এখানে আমি লিখতেছি বডি, জাস্ট বডি, আর কিছু না। এই বডি সিলেক্টর নিলে এটা কার জন্য কাজ করবে, এটা HTML এর বডির জন্য কাজ করবে। এটা কার জন্য কাজ করবে, বডির জন্য কাজ করবে। আমি এখানে দিলাম ব্যাকগ্রাউন্ড রেড, ব্যাকগ্রাউন্ড রেড। এটা কি রেড হয়ে গেছে না, তার মানে এটা কি কাজ করতেছে, রাইট। এরপরে আমি সিএসএস ব্লকটা বাদ দিয়ে দিলাম, সিএসএস ব্লক বাদ। এইভাবে করলে দেখেন এই এটা কি করলাম, এটা কমেন্ট করলাম। কমেন্ট করা মানে কোডটা আসলে এখানে নাই, আমি ডিলিট করতেছি না আমাদের বোঝার সুবিধার জন্য। তো আপনারা এটা ধরুন যে কোডটা আছে কাজ করতেছে, এরকম কিছু না, কোডটা এখানে নাই কাজ করতেছে না। ওকে, আচ্ছা ফুল স্ক্রিন এটার জন্য করতেছিলাম না, লাইভটা দেখার জন্য সরাসরি। এরকম থাকলে হবে কান্তা, ও আচ্ছা ওটা লাগার জন্য, আচ্ছা থাক একটু লাগুক। এটা হচ্ছে তো আমরা আসলে ওই এর জন্য দিচ্ছিলাম, একটু থাক। হ্যাঁ 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 হ্যাঁ, মানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে ওটা দেখার জন্য একটু থাক, অল্প একটু থাক। সরি প্রবলেমের জন্য, কিন্তু একটু থাক, রিয়েল টাইম আস্তে আস্তে আউটপুটটা। ওকে, এরপর আমি কি করতেছি দেখেন, এখানে এসে এটা হচ্ছে কি স্টাইল ট্যাগ, স্টাইল ট্যাগে কি করতেছি, স্টাইল ট্যাগ দিয়ে সিএসএস ব্লক করতেছি। এবার আমি এখানে কি করতেছি দেখেন, STYLE স্টাইল অ্যাট্রিবিউট নিচ্ছি। স্টাইল কি অ্যাট্রিবিউট। এখানে এসে আমাদের হচ্ছে যে যখন আমরা ওই যে অ্যাট্রিবিউট পড়ছিলাম, আমি একটু ওখানে যাই, লিস্টেতে যাই, অ্যাট্রিবিউটের লিস্টে যাই একটু। সাধারণত ওই দিয়ে খেয়াল করেন, ওই কোড পরে করেন, পরে হলো যে বুঝবেন না। অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট, এই এখানে একটু খেয়াল করেন। অ্যাট্রিবিউটে প্রথম দিকে আমরা দুইটা অপশন পাচ্ছিলাম, অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট ভ্যালু। এরপর আমি বলছিলাম যে আরেকটা জিনিস আছে, অ্যাট্রিবিউট প্রপার্টিস, প্রপার্টিস ভ্যালু। বলছিলাম যে এটা পরে দেখাবো, সেই দিনটা আমাদের আজকে চলে আসছে। আমরা হচ্ছে অ্যাট্রিবিউট পাবো আজকে, অ্যাট্রিবিউটের সাথে কি প্রপার্টি ভ্যালু পাবো, প্রপার্টি ভ্যালুও পাবো। এটা একটু দেখে চলেন। এটা স্টাইল হচ্ছে কি, আমরা যদি কোনো ট্যাগের সাথে এইভাবে কিছু একটা লিখি সেটা হচ্ছে কি অ্যাট্রিবিউট। এবার এই অ্যাট্রিবিউটের মধ্যে আমরা কি লিখতে পারবো, প্রপার্টি দিতে পারবো, প্রপার্টি ভ্যালু দিতে পারবো। এখানে যেভাবে হচ্ছে একটা সিলেক্টর নিলাম বডি, হ্যাঁ এটা ফোনগুলো সাইলেন্ট করেন। এই বডি হচ্ছে যে কি, এখানে হচ্ছে যে সিলেক্টর, এটার সাথে এটা কম্পেয়ার করার কিছু নাই, এটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস, এটা কমপ্লিটলি বাদ, নাই ফেলিয়ে দিই এটা। এই স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমরা হচ্ছে সিএসএস সিলেক্টরের মধ্যে যেভাবে কি প্রপার্টি ভ্যালুগুলো লিখতাম, এই স্টাইল যে আমাদের অ্যাট্রিবিউট আছে এটার মধ্যে আমরা কি প্রপার্টি ভ্যালু লিখতে পারবো। লাইক কিরকম, চলো আমরা একটু দেখি। এখানে লিখলাম ব্যাকগ্রাউন্ড রেড, দেখেন রেড হয়ে গেছে। একই রকম এখানে যেরকম আমরা কিভাবে লিখতাম সিএসএস এর মধ্যে প্রপার্টি ক্লোন ভ্যালু সেমিক্লোন, প্রপার্টি ক্লোন ভ্যালু সিলেক্লোন, নাকি এখানে একই জিনিস না, প্রপার্টি ক্লোন ভ্যালু সেমিক্লোন। জাস্ট কিসের মধ্যে লিখতেছি আমরা, যে ট্যাগের জন্য অথবা যে এলিমেন্টের জন্য আমাদের কি সিএসএস দরকার সেই এলিমেন্টের ভিতরে এসে লিখতেছি। কিভাবে লিখতেছি, স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে। এবার যদি মনে করেন হচ্ছে যে এখানে আমাদের আরো অনেক কি প্রপার্টি দরকার, সেগুলো কিভাবে লিখবেন, সেমিক্লোনের পরে জাস্ট কি মনে করেন যে কালার, হ্যাঁ এভাবে করে একটা পার্টকে শুধু লিখে যাবেন লিখে যাবেন লিখে যাবেন, শেষ। ক্লিয়ার সবাই? ওকে ফাইন। তাহলে সিএস লেয়ার কয়টা উপায় পেলাম আমরা, দুটো উপায়। প্রথম একটা উপায় কি, আমাদের হচ্ছে HTML বডির ভিতরে আমাদের সিলেক্টরগুলো, সরি HTML বডির ভিতরে আমাদের এলিমেন্টগুলো থাকবে, স্ট্রাকচার থাকবে, ট্যাগগুলো থাকবে। এবার সিএসএস ব্লগের ভিতরে যে কি করবো আমরা, সিএসএস ব্লগের ভিতরে যে আমাদের HTML যে ট্যাগ অথবা যে এলিমেন্টগুলোর জন্য আমাদের কি স্টাইল দরকার, ডিজাইন দরকার, সেগুলোর হচ্ছে নাম লিখবো অ্যাজ এ সিলেক্টর। দেন সেই সিলেক্টরের মধ্যে আমরা কি এইভাবে প্রপার্টি ভ্যালুগুলো দিব, আর আমাদের আউটপুটগুলো কি চলে আসবে, রাইট। এরপরে আমরা যদি হচ্ছে চাইতে হচ্ছে সরাসরি যে ট্যাগ আছে আমাদের সেই ট্যাগের জন্যই লিখবো, মানে একদম কি বরাবর যার কাজ তার মধ্যে দিয়ে দিব, অন্য কোথাও না। তাহলে হচ্ছে সরাসরি স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে আগে যেভাবে আমরা অ্যাট্রিবিউট লিখতাম ট্যাগের মধ্যে যে এখন হচ্ছে আমরা কি লিখতে পারবো, এখন অ্যাট্রিবিউট লিখবো, তার নাম হচ্ছে কি
স্টাইল, এবং সেখানে প্রপার্টি স্টাইল ভ্যালুগুলো দিলে একদম ডিরেক্ট যে ট্যাগের মধ্যে দিব সেই ট্যাগের জন্য কাজ করবে। একটু ক্লিয়ার সবাই? ওকে এটা ফাইন। ঝামেলা কম, এবার এটাই ভালো এই আছে। দুইটা প্রসেসর হচ্ছে নাম আছে, এই দুইটা প্রসেসর নামগুলো আমরা একটু শিখি, হ্যাঁ? এর নামগুলো একটু জানা দরকার আমাদের। নামগুলো হচ্ছে যখন হচ্ছে যে আমরা কোনো একটা ট্যাগের সাথে এলিমেন্টের সাথে সরাসরি অ্যাট্রিবিউট দিয়ে আমরা প্রপার্টি ভ্যালু লিখি, সেটাকে বলা হয় ইনলাইন সিএসএস। এরপর হচ্ছে যে HTML হেডের মধ্যে অ্যাস্টাল ব্লক দিয়ে যখন আমরা কি কোনো সিলেক্টর লিখি, প্রপার্টি ভ্যালু লিখি, সেটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। ক্লিয়ার সবাই? আবার রিপিট করি, যখন হচ্ছে যে কোনো একটা ট্যাগের মধ্যে সরাসরি অ্যাট্রিবিউটের মাধ্যমে কি প্রপার্টি ভ্যালু লিখা হয় বা ডিজাইন করা হয় বা স্টাইল দেওয়া হয়, তখন সেটাকে বলা হয় কি ইনলাইন সিএসএস। কি বলা হয়? ওকে। আর ইনলাইন যখন সিএসএস, হচ্ছে যে হেডের মধ্যে স্টাইল ব্লক দিয়ে যদি আমরা যখন কি কোনো একটা প্রপার্টি ভ্যালু লিখি, সেটাকে বলা হয় কি ইন্টারনাল সিএসএস। হেডলাইন সিএসএস, ইনলাইন এবং কি ইন্টারনাল। ইন্টারনাল, দুইটা আমরা পাচ্ছি। এবার ইন্টারনাল এইগুলো নিয়ে আমরা আরেকটু কাজ করি। যেমন হচ্ছে গতকালকে আমরা হচ্ছে যে কি ইন্টারনাল নিয়ে কাজ করছি, আজকে ইনলাইনটা দেখলাম, এখন আমি ইনলাইন নিয়ে কিছু কাজ করবো এবার। আশা করি ইন্টারনাল নিয়ে কারো কোনো ঝামেলা থাকার কথা না। আমি ইন্টারনাল আপাতত অফ করে দিলাম। আমাদের কথা কি শোনা যায়? এখানে কি করলাম, ব্যাকগ্রাউন্ড রেড, ওকে। কোনটা কোনটা? যদি হচ্ছে যে আমাদের যে HTML যে ট্যাগগুলো থাকে, হ্যাঁ, এই ট্যাগের মধ্যে যদি আমরা HTML অ্যাট্রিবিউট ইউজ করে, অ্যাট্রিবিউটের নাম কি স্টাইল, অ্যাট্রিবিউট ইউজ করে যদি কোনো ডিজাইন লিখি বা অর্থাৎ প্রপার্টি ভ্যালু লিখি, যে তাহলে সেটা এই ধরনের হচ্ছে প্রপার্টি ভ্যালু বা ডিজাইনকে বা স্টাইলকে বলা হয় ইনলাইন সিএসএস। হ্যাঁ, আর যখন হচ্ছে যে আমরা এই হেডের মধ্যে সিএসএস ব্লক দিয়ে স্টাইল ট্যাগের মধ্যে কোনো কিছু লিখি, এটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। ক্লিয়ার? দুইভাবে সিএস লেখা যাচ্ছে, হ্যাঁ। একটু খেয়াল করেন প্লিজ, একটু এইদিকে একটু খেয়াল করেন। এখন হচ্ছে যে মনোযোগটা অন্যদিকে দিয়ে না কেউ। ওকে, তো আমার এটা এভাবে থাক রেড। এবার আমি এখানে কিছু পি নিচ্ছি। দেন লোরেম ইপসাম একটা লিখলাম এখানে, ভাই আমাদের চলে আসলো। ওকে, দেন আমরা এখানে হচ্ছে কি একটা পি নিয়ে আসলাম। এবার আর কয়েকটা পি নিয়ে নিই। পি, দুইটা নিলাম, হ্যাঁ। তিনটে পি নিলাম এখানে। তিনটে পিডের আমাদের আউটপুট কি আসতে পারে? সেম আউটপুট, কোনো ডিজাইন নাই, মানে নর্মাল যা আসে তাই আসে, রাইট? আচ্ছা, এবার যদি আমি যদি গতকালকে আমাদের কি হচ্ছিল, আমাদের এখানে একটা সিএসএস ব্লক ছিল, রাইট? সিএসএস ব্লকের মধ্যে আমরা যদি যদি কোনো একটা পি এর জন্য এভাবে করে একটা সিলেক্টর লিখতাম, এবং তার মধ্যে যদি দিয়ে দিতাম কালার, এটা দিলাম, তাহলে এখানে কি কাজ হবে বলেন তো? তাহলে হচ্ছে এই যে পি সিলেক্টর, এই পি সিলেক্টরটা যখন হচ্ছে কি এখানে হচ্ছে এই পিটা পাবে, তখন এই কালারটা এরকম দিয়ে দিবে। এরপরে যখন এই পিটা পাবে তারও কালারটা দিয়ে দিবে, এরপরে এই পিটা পেলে তারও কালারটা দিয়ে দিবে। এটা কি কারণ? এই পিগুলোর সাথে এই সিলেক্টরের নামের কি আছে, মিল আছে, এই জন্য এটা পেয়ে যাচ্ছে, রাইট? যাবে যাবে, একটু ধৈর্য ধরে কি বলে শুনেন। তাহলে চলে আসলো না এখানে H1P, এগুলো হচ্ছে কন্টেন্ট, বা এরপর আমাদের স্ট্রাকচার আসবে, যে স্ট্রাকচার আসুক বা কন্টেন্ট আসুক, যাই আসুক না কেন তার মধ্যে আপনি সিএস লিখতে পারবেন, তার জন্য সিএস লিখতে পারবেন। এরপরে আমি এটা একটু অফ করে দিলাম। এরপর ইস্যুটা দেখেন, এবার হচ্ছে যে আমি এখানে পি এর জন্য ইয়া দিব। আচ্ছা, এবার হচ্ছে যে আমরা হচ্ছে এখানে পি এর জন্য ডিজাইন করছিলাম, এটা সবাই পাচ্ছে। এবার আমরা আবার পি এর জন্য ডিজাইন করব, তবে সেটা কি ইনলাইন স্টাইলে করব। কি স্টাইলে করব? ইনলাইন স্টাইলে করব। ওকে ফাইন, চলেন। STYLE স্টাইল অ্যাট্রিবিউট, হ্যাঁ, এখানে জাস্ট বললাম কি কালার, ওই কালারটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এই আগে যখন আমরা একবার সিলেক্টর কল করতেছিলাম, ওই সিলেক্টরের সাথে যত ট্যাগ আমাদের কি সেম আছে, সব ট্যাগের মধ্যে কি ডিজাইনটা পেয়ে যাচ্ছে। এবার দেখেন তো, আমি একটা সিলেক্টর এখানে লিখলাম অথবা একটা ডিজাইন এখানে লিখলাম, আর এই ডিজাইনটা কি আমার কি সব পি পাবে নাকি শুধু একটা পি পাবে বলেন তো? একটা পি পাবে, একটা পি পাচ্ছে।
তাহলে এখন এরপর যদি আমার এই পি এর মধ্যে যদি সেম ডিজাইনটা করতে হয় তাহলে কি করা লাগবে? আবার ওটার মধ্যে লিখতে হবে। আচ্ছা, আরেকটা দরকার হলো আরেকটার মধ্যে লিখতে হবে, রাইট? লিখলাম। এখন আমাদের কাছে কোনো প্রবলেম মনে হচ্ছে না এটা। এরপরে বললো যে হচ্ছে যে এই পি এর মধ্যে আমার আরো ডিজাইন দরকার, এটা ক্লায়েন্টের ভালো লাগতেছে না, অথবা ডিজাইনটাই পছন্দ হচ্ছে না, আমাদেরই পছন্দ হচ্ছে না। তাহলে কি কি লাগে মনে করেন, এখানে লাগলো ফন্ট সাইজ, হ্যাঁ মনে করেন 20 পিক্সেল, হ্যাঁ তাহলে এটা একটু ভালো লাগতেছে, কিন্তু পরগুলা কিন্তু আর একটু বড় না হলে ভালো লাগতেছে না, রাইট? রেড কালারটি প্রবলেম করতেছে আপনাদের? হ্যাঁ রেড কালার থাকে, এটা লাইট সব অফ তো। তাহলে এরপরেও যদি আমি চাই যে ফন্ট সাইজ এগুলোর মধ্যে দিয়ে দিব, তাহলে কি করা লাগবে? আচ্ছা লিখতে হবে, ওকে ফাইন, চলেন লিখি। ওকে, এরপরে মনে করেন যে লিখতে হলো লাইন হাইট। হ্যাঁ, এটা হচ্ছে যে আরেকটা নতুন প্রপার্টি আমাদের জন্য, এটা কাজ নিয়ে পরে আরো এক্সপ্লেন করবো, আপাতত লিখি। হ্যাঁ এই ইস্যুটাই আমি আসতেছিলাম, আর একটু ওয়েট, একটু ওয়েট, হ্যাঁ। লাইন হাইট দিলাম কত? 26 পিক্সেল। তাহলে দেখেন এগুলো হচ্ছে, এটা একটু ভালো লাগতেছে না? আমার কাছে ভালো লাগতেছে, আপনারাও একটু ভালো করে দেখলে বুঝবেন। তাহলে এখন যদি আমি চাই যে এই ডিজাইনটা উন্নত দরকার, তাহলে কি করবো এবার? আবার আগের প্রসেস সবার মধ্যে দিয়ে দিতে হবে। এবার দেখেন তো এখানে কি সুবিধা অসুবিধা কিছু বুঝতেছেন না আপনারা? আগে হচ্ছে যে আমার মনে করেন যে একটা ওয়েব অ্যাপ্লিকেশন আমার অনেকগুলো পি আছে, আমার সবগুলো পি এর জন্য একটা সিলেক্টর লিখলে হচ্ছিল। এবার সেই সিলেক্টরের মধ্যে আমার প্রপার্টি বাড়াই কমাই যাই করবো না কেন, সবগুলো পি অটোমেটিক্যালি কি একটা সিলেক্টর থেকে সব পেয়ে যাচ্ছিল। আর এখানে কি হচ্ছে, আমি একটা পি এর জন্য লিখতেছি, এরপরে দেখা গেল যে এই পি এর জন্য কি যা লিখলাম ঠিকঠাক আছে, এবং অন্য পি গুলোর জন্য কি সেম স্টাইল আমার দরকার। তাহলে কি হচ্ছে, সবগুলোতে আমার বারবার একই কথা লিখতে হচ্ছে। এরপর লিখার পরে মনে করেন যে আপনি প্রতিটা পিতে আপনার এখানে পি আছে, মনে করেন কথার কথা 50টা পি আছে, 50টা পিতে সবগুলাতে আপনার কি 6টা করে প্রপার্টি ভ্যালু আছে, ধরেন কথার কথাটা আছে। এরপরে একটা সময় বললো কি আমার এখানে কি এই 6টা হচ্ছে না, চেঞ্জ করো, 6টা প্রপার্টি থেকে 2টা প্রপার্টি বাদ যাবে, নতুন 2টা প্রপার্টি ইন হবে। তাহলে কি করা লাগবে? ওই 50টা পিতে যাইতে হবে, সেম কাজটা 50 বার করতে হবে না? তাহলে এটা আমাদের কি টাইম লস হচ্ছে না আমাদের? হ্যাঁ, আমাদের হচ্ছে যে ইনলাইন সিএসএস যেটা, এটা আমাদের টাইম কিল করে। ইনলাইন সিএসএস আমাদের টাইমটা নষ্ট করে আমাদের। এরপর হচ্ছে কোডের হচ্ছে সৌন্দর্য নষ্ট করে। এরপরে কোডের হচ্ছে যে আপনার বেশি জায়গা নেয়। দেখেন যে কাজটা আমার কি এখানে একবার করলে হয়ে যাচ্ছে, সেই কাজটা কি 3বার করা লাগতেছে। যদি আমার এখানে 50টা পি থাকে তাহলে 50 বার করা লাগবে। এটা একটা বিশাল একটা ঝামেলা। এই জন্য ইন্টারলাইন সিএসএসটা আপনারা কি জেনে রাখবেন, বুঝে রাখবেন, কিন্তু প্রফেশনালি ইউজ করবেন না। ওকে। আর ইনলাইন সিএসএসটা আসলে আমার মতে কোনো ক্ষেত্রেই ইউজ করা উচিত না। তারপরে হচ্ছে যে আমাদের দেশে হচ্ছে যারা ডেভেলপমেন্টে কাজ করে আর কি, এদের ম্যাক্সিমামের একটা ধারণা থাকে যে হচ্ছে যে আপনার আমরা সরাসরি ডেভেলপমেন্টের কাজ করব, আমাদের ওয়েব পার্টের দরকার নেই। তখন তারা হচ্ছে ওয়েব পার্টটা ভালো করে বুঝে না, এসটিএমএল স্ট্রাকচার, সিএসএস এর ডিজাইন, জাভাস্ক্রিপ্ট এগুলো ভালো করে তারা বুঝে না। না বুঝার কারণে ওরা কি করে, আবার যখন হচ্ছে যে এবার কোনো একটা জায়গা চেঞ্জ করার দরকার হয়, তখন সে সিএসএস ফাইলের মধ্যে যাবে না, সে গেলে এখানে অনেক কোড, সে এটা ধরতে পারবে না, করতে পারবে না, সে ভয় ওখানে যায় না। সে কি করে, এই স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে টুকটাক একটা দুটা লাইন যা করতে পারে ওটা এখানে লিখে দিয়ে দেয়। হ্যাঁ, এতে করে কি হয়, কোডের সৌন্দর্য নষ্ট হয়। পরবর্তীতে আরেকজন ডেভেলপার যখন ধরবে, তার আবার কোড খুঁজতে অনেক বেশি সময় লাগবে। আবার এটা কি সিএস ফাইলে আছে না ইনলাইনে আছে, ইনলাইনে যদি থাকে আবার এটাকে ধরে ধরে আপনার মনে করেন যে ওই যে বললাম আপনার হচ্ছে অনেক জায়গায় সেম স্ট্রাকচার, অনেক জায়গায় সেম ডিজাইন আছে, তাহলে সব জায়গায় যে 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 চেঞ্জ করতে হবে, তাহলে তার টাইম বেশি যাচ্ছে তার আরো। সিএসএস থাকলে কি হতো, আর একটা স্ট্রাকচারের ডিজাইন যদি আমার কি 10 জায়গায়ও থাকে, সিলেক্টর তো আমার একটাই, এক জায়গায় চেঞ্জ করে দিলে সবাই পেয়ে যাচ্ছিল। আর ইনলাইন করলে কি হবে, এখন মনে করেন যে আপনি করছেন, আপনি জানেন কোথায় কোথায় আছে, আর আমি তো জানি না, আপনি আমার কাজটা হ্যান্ড ওভার করলেন, এবার আমার বসে 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 খুঁজতে হবে সারাদিন বসে বসে। এটা একটা হচ্ছে যে খুব বাজে একটা কি প্র্যাকটিস, এটা করা যাবে না। সিএসএস আসলে কেন বলতে, ওই যে আমরা তো আপনার এই যে স্টিমেল ট্যাগ এগুলোর মধ্যে আমরা অ্যাট্রিবিউট লিখছি না, এর মধ্যে অ্যাট্রিবিউট তো অ্যাপ্লাই করা যায়। এসটিএমএল অ্যাপ্লাই করা যাচ্ছে, একটা অ্যাট্রিবিউট আছে স্টাইল অ্যাট্রিবিউট, আর স্টাইল অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে সিএসএস লেখা। যেহেতু অ্যাট্রিবিউটটা আছে সেহেতু সিএসএস অ্যাপ্লাই করা যাচ্ছে আর এই। তাহলে হচ্ছে আমি কি বললাম, আমাদের হচ্ছে কি এই ইনলাইন সিএসএসটা আমাদের কি করতে হবে,
অ্যাভয়েড করতে হবে। এটা কেন অ্যাভয়েড করতে আপনারা বুঝতেছেন না, বিপদে এরকম পড়া যাবে না। না সেটার জন্য হচ্ছে যে আপনি তো যখন হচ্ছে সিলেক্টর লিখবেন তখন এরকম অনেক সিলেক্টর থাকবে, ওই সিলেক্টরগুলোর একটাই প্রপার্টি ভ্যালু থাকবে, আর কোনো প্রপার্টি ভ্যালু নাই। তো আপনি কি ওগুলোর জন্য কি বসে ইনলাইন লিখবেন? ইনলাইন লিখলে সৌন্দর্য নষ্ট হবে। দেখেন একটা যখন হচ্ছে যে মনে করেন আপনি স্ট্রাকচার পার্ট করতেছেন, কন্টেন্ট পার্ট করতেছেন, দেখেন এটা হচ্ছে আমাদের কি স্ট্রাকচার পার্ট, কন্টেন্ট পার্ট। এটা ভালো লাগতেছে না দেখতে? এবার এখানে আপনি সিএসএস ঢুকান, এটা এলোমেলো হয়ে যাবে জিনিসটা। এবার কোথাও দেখা যাচ্ছে এখানে 3টা প্রপার্টি লাগতেছে, কোথাও 5টা লাগতেছে, কোথাও 10টা লাগতেছে। এটা খুবই মানে একটা দেখতেও খারাপ লাগবে, সময় নষ্ট হবে, কোড নষ্ট হবে, আর হচ্ছে এই ফাইলটা অনেক ভারী হয়ে যাবে, অনেকগুলো অসুবিধা। তো এই অসুবিধায় যাওয়া যাবে না, যেহেতু হচ্ছে যে আমরা সবাই কি প্রফেশনাল ভাবে কাজ শিখতে আসছি, আমাদের প্রফেশনাল ওয়েতে আমাদের কি চলতে হবে। ওকে, তাহলে ইনলাইন সিএসটা আমরা কিভাবে করতে পারি? যদি আমি করেন, যদি বলেন যে না আমার সব বিতর্ক পথ আমি তারপরে ইনলাইন সিএস করবো, উপায় কি তাহলে বলেন তো? হ্যাঁ, যে ট্যাগে আমি হচ্ছে যে চাচ্ছি কি ডিজাইন দিব, সেই ট্যাগের মধ্যে আমি কি স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে প্রপার্টি ভ্যালুগুলো কি টিক টিক করে লিখে দিব, আর আমাদের কি আউটপুটগুলো চলে আসবে। ওকে, ক্লিয়ার সবাই? ওকে ফাইন, তাহলে আমি ইনলাইনটা বাদ দিলাম। এরপর ইন্টারনালে আসি আমরা। ইনলাইনের পরে কি ইন্টারনালের এখনো আমরা কোনো অসুবিধা পাচ্ছি না, তবে ইন্টারনালটার অসুবিধা আছে। আমি একটু দেখি আপনার অসুবিধাটা কি, তারপরে আমরা হচ্ছে যে এখান থেকে মুভ করব। ফন্ট সাইজ 20 পিক্সেল, এরপর দিলাম কি লাইন হাইট ধরুন হচ্ছে যে কি 28 পিক্সেল, তারপর হচ্ছে ফন্ট ওয়েট। আমি প্রপার্টি ভ্যালুগুলো সম্বন্ধে ডিটেলস বলবো, তারপর করে যাই আমরা এরপর দেখাবে কিছু দেখা যায়। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে দিলে বডি, ব্যাকগ্রাউন্ড, ওকে দেখা যাচ্ছে এখন, রাইট? ওকে ফাইন। এরপর বলছিলাম কি আমি যদি 3টে পির জন্য আলাদা আলাদা যদি ডিজাইন দিতে চাই, আমার 3টে পি আছে, আমি চাচ্ছি কি আলাদা আলাদা ডিজাইন দিব, তাহলে কি করা লাগবে? এগুলাকে আমাকে কল দিয়ে বা আইডি দিয়ে আগে কল করতে হবে, এবার সেই নামে সিএসসি কি ডাকতে হবে, ডেকে তার মধ্যে কি প্রপার্টি ভ্যালুগুলো দিয়ে দিতে হবে, রাইট? তো আমরা হচ্ছে যে ক্লাস দিয়ে ডাকি সবাই, চলেন ক্লাস প্যারা 1, এটা দিলাম কি প্যারা 1, এটা দিলাম প্যারা 2, এটা দিলাম প্যারা 3। ওকে, তাহলে এটা যদি আমি যদি বলি পি এর পরিবর্তে আমি যদি বলি এখানে কি ডট প্যারা 1, তাহলে এই প্যারাটা ডিজাইনটা পাবে না? নাম যেহেতু মিল আছে আর ক্লাসের পরিবর্তে যেহেতু কি ডট আছে, তাহলে অবশ্যই এটা পাবে, জানেন এটা পাচ্ছে। এরপরে এটা যদি বলি যে সেম টু সেম লাইনটা যদি কপি করে আমরা যদি বলি যে হচ্ছে কি প্যারা 2 এবং প্যারা 3, এটা পাচ্ছে না এরা? ওকে ফাইন। এবার আমরা এই প্যারাগুলো একটা করে হেডিং দিয়ে আসি, চলেন H1, হ্যালো হেডিং, S2, S3। ওকে, 3টা লিখলাম এখানে হেডিং, 3টার জন্য আমি ডিজাইন করবো। এবার তাহলে কি করা লাগবে? না, আলাদা আলাদা ডিজাইন হবে। H1 জন্য একটা, S2 এর জন্য একটা, S3 এর জন্য একটা, আলাদা আলাদা। হ্যাঁ, তাহলে আমি লিখতে পারি কি H1, কারণ কি এখানে আগে তো সবগুলো পি ছিল, এখন সবগুলোতে H1 না, আলাদা আলাদা। তাহলে আমি ওই নামগুলো দিয়ে সরাসরি আমি কি লিখতে পারবো, সিলেক্টর লিখতে পারবো। ওকে, সবাই একটু বোঝার চেষ্টা করেন, না বুঝলে বলবেন। এখানে আমি কালার দিচ্ছি এগুলোর জন্য, এই জন্য যদি আরও থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এভাবে লিখবেন, আর না থাকলে এইভাবে। আপাতত আমি ধরে নিলাম যে আমার নাই, আমি এভাবে লিখতেছি, ধরলে তো দোষ নাই। ধরেন না, ম্যাথ করেন একটু, শুধু একটু লিখলাম। হ্যাঁ, এই এটা কপি করলাম, কন্ট্রোল-C, কন্ট্রোল-V, কন্ট্রোল-V, এটা দিলাম কি S2, এটা দিলাম S3। তাহলে কি আউটপুট আসবে এটা আমরা কিন্তু অলরেডি জানি। ও কালার এখানে কি করলাম এটা, আচ্ছা ফন্টসে দিতে যাচ্ছিলাম। ওকে ওকে, ফন্ট সাইজ, ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ, নাইস। হ্যাঁ, এই
এটা কয় লাইন কোড করছি আমরা এখানে দেখেন তো, 7 লাইন কোড। হ্যাঁ, কিন্তু শুরুতে এটা আমাদের কি ফাইল এটা? এখন এসে কি মনে হচ্ছে HTML ফাইল না CSS ফাইল? প্রথমে দেখেন তো, মানে প্রথমে CSS ফাইল তারপরে কি HTML। এবার আপনার এখানে কোড আছে, মনে করেন HTML এর কোড লিখলাম আমরা, ধরে নেন যে হচ্ছে ধরার কথার কথা 30 লাইন কোড লিখলাম এখানে। এবার যখন এটা 300 লাইনের কোড হবে, 3000 লাইনের কোড হবে, তাহলে CSS লাইন কত আসতে পারে তখন চিন্তা করেন তো। আপনার 300 লাইনের যদি HTML আসে, তাহলে মনে করেন যে কথার কথা 300 লাইনের CSS এখানে আসলো, তাহলে আবার এই ফাইলে যখন আপনি কাজ করবেন তখন হচ্ছে যে HTMLটা অনেক কিছু চলে যাবে না, এটা একটা সমস্যা। ইন্টারনাল CSS এর এটা একটা কি সমস্যা। আরও সমস্যা আছে অনেক। মনে করেন যে ওই যে ইনলাইনের যে প্রবলেমটা বললাম, যে হচ্ছে যে আপনি একটা ডিজাইন লিখলেন, ওই ডিজাইনটা বারবার সব ট্যাগে যে লিখতে হচ্ছে। আবার এখানে সেই প্রবলেমটা নাই, এখানে হচ্ছে যে এইভাবে একটা লিখলে কমন যদি থাকে ওই ট্যাগগুলো সবাই পেয়ে যাবে, এটা ঠিক আছে। কিন্তু মনে করেন যে আপনি কোনো কারেকশন করবেন, অথবা নতুন কোনো আপনি এই HTML কোড লিখতে লিখতে অনেক নিচে চলে গেছেন, আবার আপনার নতুন কোনো কি CSS লিখতে হচ্ছে, তাহলে কি করা লাগবে? বারবার উপরে ওঠো, বারবার নিচে নামো, বারবার উপরে ওঠো, বারবার নিচে নামো। কোনো একটা কারেকশন করতে আসলে একই অবস্থা, নিচে নামো উপরে ওঠো, নিচে নামো উপরে ওঠো, তাহলে সময় নষ্ট হচ্ছে না? তাহলে ইন্টারনাল CSS কি প্রবলেমটা পাচ্ছি আমরা? আমাদের সময় নষ্ট হচ্ছে, এরপর আমাদের কি ফাইলের হচ্ছে যে সাইজ বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এরপরে দেখতে খারাপও লাগতেছে। কেন খারাপ লাগছে দেখেন, আপনার হচ্ছে কোড মিক্সিং হচ্ছে, যত কোড মিক্সিং হবে ততই কোডের সৌন্দর্য নষ্ট হয়। যত কোড মিক্সিং হয়, এখানে CSS কোড মিক্স হচ্ছে প্রথমে, একটা আমার HTML ফাইল, সেই ফাইলের মধ্যে আমার কি 600 লাইনের কোডের মধ্যে 300 লাইন CSS, 300 লাইন HTML, তাহলে এটা কি HTML ফাইল না CSS ফাইল, এটা বোঝার উপায় নেই এখানে, আবার সৌন্দর্য নষ্ট হচ্ছে। এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো থেকে বের হওয়ার একটা সলিউশন আছে, সেটা হচ্ছে যে এক্সটার্নাল CSS। এই যে ইনলাইন এবং ইন্টারনাল যে প্রবলেমগুলো বললাম, এই প্রবলেমগুলো থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে কি এক্সটার্নাল CSS। হ্যাঁ, তাহলে এক্সটার্নাল CSSটা কিভাবে করা যায় আমরা এটা একটা দেখি, চলেন। এবার হচ্ছে যে আমরা যখন হচ্ছে HTML করছিলাম, একটা ফাইল ক্রিয়েট করছিলাম, সেই ফাইলের এক্সটেনশন ছিল কি .html। আমরা যখন CSS ফাইল করব, CSS নিয়ে কাজ করব, CSS এর জন্য আমরা একটা কি ফাইল তৈরি করব, এবং সেই ফাইলের নাম দিব .css। সেই ফাইলের নাম দিব কি .css, মানে আগে কোনো একটা মিনিংফুল নাম থাকবে আর কি। এবং সে আপনার হচ্ছে এক্সটার্নাল CSS আর হচ্ছে কি ইন্টারনাল CSS একই জিনিস, এটা ভালো করে বুঝেন যারা নতুন আছি আমরা। এক্সটার্নাল CSS ইন্টারনাল CSS কি একই জিনিস, সেম টু সেম, কোনো ডিফারেন্স নাই। আমরা সবাই আশা করি কি ইন্টারনাল CSS বুঝছি না, ইন্টারনাল CSS এর কি আইডি ক্লাস বুঝছি না, তাহলে আমরা এক্সটার্নাল CSS বুঝবো, একদম সেম টু সেম জিনিস। শুধু পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে যে কি ইন্টারনাল CSSটা HTML ফাইলের ভিতরে থাকে, আর এক্সটার্নাল CSSটা আলাদা একটা ফাইলে থাকে। পার্থক্য কি? ইন্টারনাল CSSটা HTML এর ভিতরে কি হেড ট্যাগের ভিতরে STL ব্লকের মধ্যে থাকে, আর হচ্ছে এক্সটার্নাল CSS কই থাকে? আলাদা একটা ফাইলে থাকে, আলাদা একটা কি ফাইলে থাকে। এরপরে যে আলাদা একটা ফাইলে থাকবে, সেই ফাইলকে বলা হয় CSS ফাইল। সেই CSS ফাইলের সাথে HTML এর একটা সম্পর্ক থাকবে, এবং হচ্ছে যে এই HTML এর যে ট্যাগগুলো থাকবে, সেই ট্যাগগুলো অনুসারে যদি কি CSS ফাইলে যদি কোনো কি থাকে, CSS ব্লক থাকে, CSS সিলেক্টর থাকে, তাহলে কি এই এখন যেভাবে ডিজাইনগুলো পাচ্ছে একইভাবে ডিজাইনগুলো পেয়ে যাবে। ক্লিয়ার সবাই? তাহলে পার্থক্য কোথায়? শুধুমাত্র এখন কি সেম ফাইলে থাকতেছে, পরে কি আলাদা সেপারেট ফাইলে থাকবে, এই হলো পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। ইন্টারনাল CSS যেভাবে কাজ করে একদম এক্স্যাক্টলি একইভাবে কি কাজ করে এক্সটার্নাল CSS কাজ করে। এটা সবাই ক্লিয়ার তো? ওকে ফাইন। তাহলে আমি আরেকটা ফাইল নিই এখানে, চলেন। ডে 121 ক্লিক করে নিউ ফাইল নিচ্ছি, এটার নাম দিলাম হচ্ছে কি এক্সটার্নাল style.css। CSS ফাইলের এক্সটেনশন কি হবে? আপনি একটা মিনিংফুল নাম .css, মিনিংফুল নাম .css। ওকে ফাইন। এবারে CSS কি সরাসরি কাজ করতে পারে? CSS কাজ করার জন্য কে লাগে? HTML লাগে। CSS কাজ করার জন্য কে লাগবে? CSS কখনোই সরাসরি কাজ করতে পারে না, CSS এর জন্য কি লাগবে? HTML লাগবে। তাহলে আমার এটা যে ফাইলটা করলাম না, এটা মনে করেন না, এটা বাদ। আমাদের এখন এই ফাইলের জন্য একটা HTML ফাইল লাগবে, এই CSS ফাইলের জন্য একটা কি লাগবে? HTML ফাইল লাগবে। আমরা HTML ফাইল নিই, এটার নাম সেম রাখলাম আপাতত, হ্যাঁ বোঝার জন্য আমরা সেম রাখলাম, এক্সটার্নাল style.html। এখন আমাদের এই HTML ফাইলের সাথে যদি এই CSS ফাইলের সম্পর্ক থাকে, লিংক করা থাকে, এবং এই HTML ফাইলের মধ্যে যেসব ট্যাগ থাকবে, সেই ট্যাগের জন্য যার জন্য আমরা চাচ্ছি সেগুলোর জন্য CSS ফাইলে যদি সিলেক্টেড থাকে, তাহলে আমাদের আউটপুটটা কি এটা যেভাবে আউটপুট দেখাচ্ছিল আউটপুটে একইভাবে আমাদেরকে আউটপুটটা আমরা দেখতে পাবো। ক্লিয়ার?
ওকে ফাইন, তাহলে আমরা এবার একটু আগাই কিভাবে এগুলার একটু কি একই সাথে আমাদের কি অটোমেটিক্যালি কাজ করে, আমরা এটা একটু দেখি। সবাই একটু বোঝার চেষ্টা করে যারা নতুন আছে, আর পুরান যারা আছেন আপনারা একটু দেখেন, দেখলে দোষের কিছু নাই, বোঝার চেষ্টা করেন একটু। যে সানা সাহেব একটু পরে বুঝবেন না কিন্তু। ওকে, আমি এখানে আগে এই লেখাগুলো নিয়ে আসি। এটা বোঝানোর জন্য আনতেছি, আমি সেম টু সেম এটা বোঝানোর জন্য আনতেছি আমি। হ্যাঁ, এই দেখেন ওখানে যে পি গুলো ছিল ওটা ছিল, এগুলো সবগুলো কোথায় আছে? এক্সটার্নাল এসটিএল ডট এসটিএমএল এর মধ্যে আছে, রাইট? আমি এটার একটু রান করি এবার। দেখেন তো আগের ফাইলটার মধ্যে লিখা সেম, এই ডিজাইনগুলো পাচ্ছে? আচ্ছা, পাচ্ছে না, কেন পাচ্ছে না দেখেন তো। এখানে কোনো ডিজাইনই লেখা নাই, এই জন্য পাচ্ছে না, আর তো কোনো কারণ নাই। আচ্ছা, এবার আমি এই যে সিএসএস গুলা যেগুলো আছে এগুলো সবগুলা নিচ্ছি, সবগুলা নিয়ে আমি হচ্ছে সিএসএস ফাইলে রেখে দিচ্ছি। দেখেন, যখন আমরা এসটিএমএল ফাইলে সিএসএস লিখতেছিলাম, তাহলে কখন আমাদের কি লাগতেছিল? এসটিএমএল অ্যাট্রিবিউট লাগতেছিল, অথবা কখন আমাদের কি লাগতেছিল? সিএসএস ব্লক লাগতেছিল, রাইট? ওকে ফাইন। এবার যখন আমরা সিএসএস ফাইলে সিএসএস কোড লিখবো, তখন আমাদের এসটিএল অ্যাট্রিবিউটেরও দরকার নাই, এসটিএল ব্লকেরও দরকার নাই। সিএসএস ফাইলে যখন সিএসএস লিখবো তখন কি এসটিএল অ্যাট্রিবিউটেরও দরকার নাই, কারণ সিএসএস ফাইলে কোনো এসটিএমএল কোড আসবে না। এরপরে সিএসএস ফাইল যেহেতু এটা শুধুমাত্র সিএসএস এর জন্য করা, এখানে কোনো সিএসএস ব্লকের দরকার নাই, এখানে সরাসরি সিএসএস কোড আমরা লিখতে পারবো। সরাসরি সিএসএস কোড মানে কি? সিলেক্টর কার্লি প্যাকেট প্রপার্টি ভ্যালু, সিএসএস কার্লি প্যাকেট বা সিলেক্টর কার্লি প্যাকেট প্রপার্টি ভ্যালু। তাহলে আমাদের এখানে যে প্রপার্টি ভ্যালুগুলো ছিল জাস্ট এসটিএল ব্লক ছাড়া বাদ বাকি সব আমি এখানে নিয়ে আসলাম। তাহলে এবার এখানে আমাদের এখানে কি এসটিএমএল এর মধ্যে বডি আছে, এখানে বডি আছে, h1 আছে, এখানে h1 আছে। তার মানে আমি বলছিলাম কি, যদি হচ্ছে কি HTML এর যেসব ট্যাগ অথবা হচ্ছে স্ট্রাকচার অথবা এলিমেন্টের জন্য আমি কি চাচ্ছি, CSS এর ডিজাইন চাচ্ছি, তাহলে ওই সমস্ত ট্যাগ বা হচ্ছে যে কি এলিমেন্টের জন্য আমাদের কি লিখতে হবে? সিলেক্টর লিখতে হবে। তাহলে সিলেক্টর লেখা হচ্ছে না এখানে। ওকে ফাইন। এরপরে বলছিলাম কি, যদি সম্পর্ক দুইটার মধ্যে সম্পর্ক থাকে, তাহলে আমরা ঠিকঠাক এইভাবে এই ধরনের একটা কি আউটপুট পাবো, অর্থাৎ CSS এর যে ডিজাইনগুলো থাকে সেগুলো HTML এ কি পেয়ে যাবো। এখন আমাকে দেখেন তো, আমার এখানে HTML লেখা আছে, CSS লিখে আছে, কিন্তু কোনো ডিজাইন আউটপুট পাচ্ছি না। এটা কারণ কি? কারণ হচ্ছে যে HTML এর সাথে যে CSS ফাইলের সম্পর্ক আছে, এই সম্পর্কটা কিন্তু HTML ফাইল বুঝতেছে না। আপনার এখানে তো অনেক ফাইল থাকতে পারে, কারণ কার সাথে কার সম্পর্ক এটা বুঝাইতে হবে। ওই যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা যেরকম কি একদম অ্যাকচুয়াল লিঙ্কটা করলেই ক্লিক কাজ করে, আদারওয়াইজ কাজ করবে না। আমি ক্লিক করতেছি কোনো একটা ফাইলে যাব, আর সেই ফাইলটা আমি লিঙ্কটা ঠিকমতো করলাম না, তাহলে কি ফাইলে যাবে না। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে যে এখানে আমাদের এই যদি সিএসএস আছে একটাই, তাহলে আপনি বলতে পারেন এটা সরাসরি আসলে কি হতেছিল, কিন্তু একটা HTML ফাইলের জন্য 10টা সিএসএস থাকতে পারে, অথবা 10টা সিএসএস আলাদা আলাদা 10টা HTML ফাইলের জন্য থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই কি করতে হবে? মেনশন করে দিতে হবে যে কোন HTML ফাইলের জন্য কোন সিএসএস ফাইল। মেনশন করে দিলেই আমাদের কি ঠিকঠাক সিএসএস ফাইলটা ঠিকঠাক HTML এর সাথে কাজ করবে, আদারওয়াইজ করবে না। তো লিঙ্ক কিভাবে করে আমরা এটা দেখে চলান। এই লিঙ্ক করার সিস্টেম হচ্ছে এটা। ওই যে আমরা যেভাবে হচ্ছে ফিগোগ্রাফি করছিলাম না, একই প্রসেস। ফিগোগ্রাফি কি করছিলাম? লিঙ্ক দিয়ে শুরু করছিলাম, হাইপার রেফারেন্সের মধ্যে কি দিছিলাম? ফাইল নেম দিছিলাম উইথ এক্সটেনশন, খেয়াল আছে? এরপর রিলেশনটা বলে দিছিলাম, রিলেশন কি ছিল আমাদের? আইকনের আইকন। এবার এটা যদি আমাদের অ্যাস্টাল শিটের জন্য হয়, এটা খেয়াল করেন, অ্যাস্টাল শিট একই প্রসেস, লিঙ্ক দিয়ে শুরু করব, আর এটার রিলেশন হবে HTML এর সাথে কি ধরনের রিলেশন? অ্যাস্টাল শিটের রিলেশন। যেহেতু আমাদের সিএস ফাইল কি দিচ্ছে? অ্যাস্টাল দিচ্ছে, এই জন্য অ্যাস্টাল শিটের রিলেশন হবে কার সাথে? HTML এর সাথে। আর লিঙ্কটা ঠিকঠাক যেখানে থাকবে, ফোল্ডারের ভিতরে থাক, ফাইলের ভিতরে থাক, যেখানে থাক, ওইখানের নাম, ডিরেকশন আর উইথ কি এক্সটেনশন এটুক দিলেই কাজ করবে, আর কিছু লাগবে না। ক্লিয়ার সবাই? তাহলে চলো আমরা করে ফেলি। লিঙ্ক রিলেশন কি? CSS এর সাথে HTML এর রিলেশন অলওয়েজ স্টাইল শিট। CSS এর সাথে HTML এর অলওয়েজ রিলেশন কি? স্টাইল শিট। এবার দেখেন তো, আমি যে ডে 21 এর ভিতরে আছি, অর্থাৎ এই HTML ফাইলটা যে ডে 21 থেকে অপারেট হচ্ছে, সে একই ফোল্ডারের মধ্যে কি আছে? ইন্টারনাল stl.css টা আছে। এই ফাইলটা পাওয়ার জন্য আমার কি সামনে পিছনে কোথাও যেতে হচ্ছে? তাহলে সরাসরি আমরা কি করতে পারি? এই ফাইলের নাম উইথ এক্সটেনশন আমরা এখানে কি লিখে দিতে পারি। আচ্ছা, এর আগে হচ্ছে আমি আরেকটা কাজ করি এখানে। জি জি, পরে পরে যাচ্ছি ওটুকু এখন দরকার নেই। এটা হলো আমাদের সোর্স কোড। হ্যাঁ,
দেখেন তো এখানে আমাদের কি লিংক রিলেশন স্টাইল শিট আছে, হাইপার তো কিছু আছে নাই। আচ্ছা এবার আমি দিই হাইপার এর মধ্যে কি দিব, ex টার্মিনাল css stl ডট কি cs দিলাম। ওকে, দেওয়ার পরে একটু এবার আমার রিলোড, এই ফাইলটা আবার রিলোড করি। লিঙ্কটা আসছে না? অনেক সময় হচ্ছে আমি সিএসএস লিঙ্ক করার পর দেখবেন যে কাজ করতেছে না, তখন একটা এই লিঙ্কটা চেক করবেন ঠিকঠাক আসে কিনা। এই লিঙ্কটা চেক করার উপায় কি, আমার যে HTML যে পেজটা আছে না, এই পেজের মধ্যে কন্ট্রোল ইউ চাপবেন। কি করবেন, HTML যে পেজে আছে এই পেজে কন্ট্রোল ইউ চাপবেন। এই ইউ চাপলে আপনার হচ্ছে আরেকটা পেজে কি দেখাবে, সোর্স কোড দেখাবে। এই সোর্স কোডের লিঙ্কগুলোর মধ্যে ক্লিক করলে যদি লিঙ্ক অ্যাক্টিভ থাকে কাজ করে, তাহলে ওই লিঙ্কের মধ্যে যা যা আছে সেগুলো কি দেখুন এখানে কি সিএসটা দেখাচ্ছে, তাহলে আমাদের লিঙ্ক আপ সিএসএস এর লিঙ্ক আপ কি ঠিকঠাক। এখন যদি সিএসএস এর সিলেক্টরগুলো আছে না, এগুলোর সাথে যদি কি HTML এর ট্যাগগুলোর মিল থাকে, সম্পর্ক থাকে, তাহলে আমাদেরকে সুন্দর করে এরকম আউটপুট দিয়ে দিবে। ক্লিয়ার সবাই? এটা এখন কিন্তু ওই আমাদের এই ফাইল থেকে আসতেছে। নাম কি এই ফাইলের, এক্সটার্নাল স্টাইল সিএসএস। এক্সটার্নাল স্টাইল কি সিএসএস, সরি HTML। কথা যদি মিল আছে, কথাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার? ওকে ফাইন। এবার হচ্ছে যে আমাদের এই ইন্টারনাল সিএসএস আমাদের দরকার নাই, এটা বাদ দিলাম। আবার এক্সটার্নাল সিএসএস আপনি যে কোনো ধরনের চেঞ্জ করেন, দেখেন এখানে গ্রিন দিয়ে আপনি যদি অন্য কোনো কালার বানাই দেন, তাহলে দেখবেন এখানে এটা কি হয়ে গেছে। এটা হচ্ছে আমার সার্ভার থেকে ওপেন করিনি, এই জন্য এটা এরকম সার্ভার থেকে ওপেন করা আছে, এটা দেখেন হয়ে যাচ্ছে। ক্লিয়ার সবাই? একটু সবাই প্লিজ হচ্ছে যে একটা এক্সটার্নাল সিএসএস একটু ফাইল তৈরি করেন, সেই ফাইলটাকে HTML এর সাথে কানেক্ট করেন এবং হচ্ছে আউটপুটে নিয়ে আমাকে দেখান। সবাই করেন, নতুন পুরাতন যা আছেন সবাই করেন। ওকে, প্রথমে হচ্ছে যে আমরা তাহলে সিএসএস থেকে কি কি পেলাম। এখানে হচ্ছে আমরা দুইটা উপায়ে হচ্ছে যে কি করতে পারি, সিলেক্টর কল করতে পারি। সরাসরি HTML নেম ছাড়া দুইটা উপায়ে সিলেক্টর কল করতে পারি। ওকে, তাহলে সরাসরি HTML দিয়ে একটা সিলেক্টর কল করতেছি, এক টাইপের সিলেক্টর। এরপরে সরাসরি কি HTML ট্যাগ ছাড়া আরো দুইটা উপায়ে কল করতে পারতেছি, একটা কি আইডি আর একটা কি ক্লাস। আবার এদের ক্ষেত্রে আবার একটা হচ্ছে কন্ডিশন আছে, একটা শুনুন ভালো করে। এই কন্ডিশনটা হচ্ছে যে কি, আইডি হচ্ছে যে ইউনিক ওয়ান টাইম ইউজ, আইডি হচ্ছে কি ইউনিক বা অন টাইম ইউজ, আর ক্লাস হচ্ছে রিইউজ করা যায় বা মিনি টাইম ইউজ করা যায়। কথা বলছেন? আইডি হচ্ছে কি ইউনিক, এটা বারবার ইউজ করা যাবে না। যেমন হচ্ছে আমরা ওই যে ইনপুট ফর্মের কথা চিন্তা করেন তো একটু, প্রতিটা ইনপুট বক্সের মধ্যে বা টেক্সট এরিয়ার মধ্যে বা সিলেক্টের মধ্যে আমরা আইডি দিছিলাম না। ওই আইডি দেওয়ার পরে কি বলছিলাম, এই আইডি একটা ইনপুট ফিল্ডের জন্য একবারে দেওয়া যাবে, বারবার দেওয়া যাবে না, এটা বলছিলাম, খেয়াল আছে? সিএসএস এর ক্ষেত্রেও আমরা যদি কোনো একটা অ্যাট্রিবিউট, সরি কোনো একটা হচ্ছে যে আপনার এলিমেন্টের জন্য বা কোনো একটা ট্যাগের জন্য যখন আমরা আইডি কল করব, সেই আইডি আর ইনপুট ফিল্ডের আইডি কি আলাদা কিছু? একই না? ইনপুট ফিল্ডেও আমরা কি আইডি ইউজ করতাম কেন, আইডেন্টিফিকেশনের জন্য। সিএসএস এর মধ্যে এসেও যদি আমাদের কোনো একটা HTML এর আইডি দরকার হয়, সেখানে আসলে কেন ইউজ করতেছি, আইডেন্টিফিকেশনের জন্য ইউজ করতেছি, আর কিছু না। অর্থাৎ HTML এর মধ্যে আপনারা যখনই আইডি ইউজ করবেন, তাহলে একটা পেজের জন্য এক আইডি আপনার কি একটাই হয়। মনে করেন যে হচ্ছে একটা বলতে কিরকম এক্সাম্পল, যেমন হচ্ছে যে আমি কোন একটা পি, এখানে আইডি নিলাম হচ্ছে তো মনে করেন প্যারা 2, এই আইডি এই পেজে আমি আর নিতে পারবো না, এই পেজের জন্য প্যারা 2 কি একবারে শেষ, আর নিতে পারবো না, এটাকে বলা ইউনিক, এটা ইউজ করা যাবে না। যদি আমি এখানে মনে করেন যে ক্লাস নিলাম প্যারা 2, এই ক্লাসটা আমি কি বারবার বারবার অনেক জায়গায় ইউজ করতে পারবো, অনেকবার লিখতে পারবো। মনে করেন যে এটা এই যে এখানে আসলাম, আমি হচ্ছে লিখলাম কি প্যারা 2, প্যারা 2টা আমি হচ্ছে যে এবার যেখানে যেখানে মনে আমি চাইলে কি এখানে লিখতে পারবো, চাইলে এখানেও লিখতে পারবো, চাইলে কি এখানে লিখতে পারবো, ইভেন সব ট্যাগের সাথে লিখতে পারবো, কোনো প্রবলেম নাই। কিন্তু যখন হচ্ছে এই প্যারা 2 আগে এখানে একটা কি থাকবে, হ্যাশ থাকবে, তখনই এই প্যারা 2টা হবে যে কোনো একটা নির্দিষ্ট কার জন্য, ট্যাগের জন্য বা এলিমেন্টের জন্য। আচ্ছা একটু যা বললাম এটা ক্লিয়ার তো? তাহলে আমি যদি এখানে যদি প্যারা 2 যদি হয় আর এটা যদি আইডি হয়, তাহলে এটা এই পি এর জন্য বরাদ্দ হয়ে গেছে, শেষ, এটা আর কেউ পাবে না। ক্লিয়ার সবাই? খেয়াল থাকবে? তাহলে একটু কি একদম বলেন তো ঘটনা কি বললাম? মোটামুটি। হ্যাঁ, একটা পেজে একবার, একটা ওয়েব পেজে একবার ইউজ করা যায়, বারবার ইউজ করা যাবে না, শেষ। ওকে, অনেকবার ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নাই। এবার হচ্ছে নাহরাবু যেটা বললো, তাহলে কি আমরা কি এসটিএল করার জন্য বা সিএসএস করার জন্য আমরা ক্লাস ইউজ করবো বারবার? উত্তর হচ্ছে হ্যাঁ,
আমরা ম্যাক্সিমাম টাইম আমরা এখানে কি ইউজ করব, ক্লাস ইউজ করব, আইডি ইউজ করব না আমরা, যাতে বারবার ইউজ করে, যেহেতু আপনারা বুঝতেছেন বারবার ইউজ করলে সুবিধাটা কি হবে, আমাদের কোডটা কম লিখে অনেক বেশি আমাদের কাজ হবে। আর যদি সব আমাদের সিলেক্টর একবার করে লিখি, আবার আমাদের কি একবার করে লিখলাম ওটা একবার ইউজ করলাম, তাহলে অনেক কোড লিখতে হবে আমাদের। ওকে, আবার আইডি তাহলে কখন ইউজ করবো আমরা, আইডি তাহলে হচ্ছে কখন ইউজ করবো, যে আমাদের হচ্ছে মনে করেন ওই যে ইনপুট ফিল্ডের কথাই বলি না কেন, ইনপুট ফিল্ডগুলো কার সাথে রিলেটেড হচ্ছিল, ওই যে ফরের সাথে রিলেটেড হচ্ছিল, পরের উপরে ক্লিক করলে ইনপুট ফিল্ডের মধ্যে আসতেছিল। যে এইরকম করে যদি কোথাও আপনার কোনো একটা এলিমেন্টকে, কোনো একটা ট্যাগকে যদি কি করা হয়, আইডেন্টিফিকেশন দেওয়ার দরকার, যে ওর একটা পরিচয় দরকার, একটা এলিমেন্টের একটা ট্যাগের পরিচয় দরকার, এরকম যদি কোনো সিচুয়েশন আসে, এরকম যদি কোনো অবস্থা আসে, তখনই তার আইডি দিবেন, তার আগে আইডি দেওয়ার দরকার নেই। ঘটনা ক্লিয়ার? যখন হচ্ছে কোনো একটা এলিমেন্টকে কোনো একটা ট্যাগ রেখে পরিচয় দিতেই হবে, পরিচয় না দিলে, তার একটা নাম ডিক্লেয়ার না করলে সে কি তারা নিয়ে আপনি কাজ করতে পারতেছেন না, তাহলে তখনই আপনার তারা কি দিতে হবে, আইডি দিতে হবে। যেমন হচ্ছে যে ইনপুট এবং পরের এক্সাম্পলটা খেয়াল রাখবেন, ইনপুটের মধ্যে আইডি ক্লিয়ার করলে আমরা তার একটা পরিচয় দিলাম, আর সেই পরিচয়টা ফরের মধ্যে বললে পরে ক্লিক করলে ইনপুট ফিল্ডের মধ্যে কি কাজটা চলে আসে। এরকম যখনই আপনার ওইরকম কন্ডিশন চলে আসবে যে তার পরিচয় না দিলে, এলিমেন্টের পরিচয় না দিলে কাজ করা যাচ্ছে না, তখনই পরিচয় দিবেন, তখন আইডি ডিক্লেয়ার করবেন, তার আগে আইডি ডিক্লেয়ার করার কি কোনো দরকার নেই। ক্লিয়ার সবাই? ওকে ফাইন। তাহলে হচ্ছে যে আমরা আইডি আর হচ্ছে যে ক্লাসের হিসাবটা বুঝলাম। আর আইডি দিয়ে যদি কিছু কল করে তাহলে ডিক্লেয়ার করতে হবে হ্যাশ দিয়ে, ক্লাস দিয়ে কিছু কল করলে ডিক্লেয়ার করতে হবে ডট দিয়ে, আর নামগুলো হবে সেম, সেম টু সেম। তিনটা পেলাম, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। ওকে ফাইন। এখানে হচ্ছে যে আপনার ওই ইনলাইনের এক্সাম্পল দেওয়া আছে, ভাইয়া এখানে হচ্ছে ইন্টারনাল এক্সাম্পল দেওয়া আছে, আর এটা হচ্ছে কি এক্সটার্নাল এক্সাম্পল। এক্সটার্নাল যে ফাইলটা হবে সেটা একটা মিনিংফুল নাম থাকবে, আর শেষে থাকবে কি একটা এক্সটেনশন, তার নাম হচ্ছে কি ডট সিএসএস। এইভাবে লিঙ্কে পড়তে হয় এক্সটার্নাল সিএসএস গুলা, আমরা অলরেডি করে ফেলছি, আমরা অলরেডি জানি এগুলা। এগুলা এখন শুনলে আপনার কাছে ইজি মনে হবে, এই জন্য আমি এখন দেখাচ্ছি আর কি জিনিসগুলো। এরপরে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের জন্য, সেটা হচ্ছে যে এলিমেন্ট। এলিমেন্ট আমরা সবাই বুঝে গেছি এলিমেন্ট কি। এলিমেন্ট আমাদের ইউজ করার সময় এলিমেন্টগুলো আমাদের চিনতে হবে, যেমন কোনটা কি টাইপের এলিমেন্ট এটাও বুঝতে হবে। এলিমেন্ট আমরা চিনি, এখন চিনতে হবে কি কোন এলিমেন্টটা কি টাইপের। আপনি যদি এলিমেন্টের টাইপ বুঝতে পারেন তাহলে আপনি আরামসে ডিজাইন করতে পারবেন। যদি এলিমেন্টের টাইপ বুঝতে পারে তাহলে কি করতে পারবো, আরামসে ডিজাইন করতে পারবো। এলিমেন্ট টাইপটা আমরা বুঝি, কিভাবে চেনা যায় কোনটা কি এলিমেন্ট। এলিমেন্ট দুই প্রকার, কি কি? ব্লক এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট। এখন আমরা কি কেউ জানি ব্লক এলিমেন্ট কোনগুলো, ইনলাইন এলিমেন্ট কোনগুলো? ইমেজ ইনলাইন, আচ্ছা ওই যেই ট্যাগগুলো আর কি পুরো ব্লকটা নিয়ে নেয় এটা হচ্ছে ব্লক, হ্যাঁ। আর যেটা পুরো লাইনটা নিয়ে নেয় এটা ইনলাইন। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? আচ্ছা, ওনারা দুই ধরনের হচ্ছে মোটামুটি রাইট, তবে হচ্ছে এক্সপ্লেনেশন দিতে হবে আর কি। আমি বললাম হচ্ছে যে H1 ব্লক এলিমেন্ট, পি ইনলাইন এলিমেন্ট, কথার কথা। এখন এটা এক্সপ্লেনেশন কি, এক্সপ্লেনেশনটা লাগবে। বাট এক্সপ্লেনেশনটা আসন ভাই কাছে গেছে, আমরা একটু বোঝার চেষ্টা করি, এটা সবাই একটু বুঝেন, এটা এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে কাজ কি হচ্ছে আমার একটু বলবেন আপনারা। আমি এখানে লিখলাম কি ব্লক এলিমেন্ট, এটা জাস্ট একটা কন্টেন্ট না, এটাতে কোনো এফেক্ট নাই। H1 লিখলাম, H1 এখানে আসলো, নাইস। এবার এখানে আমি H1 আবার লিখলাম, আবারও লিখলাম, কবে লিখলাম? 4 বার, 4 বারই আসছে না? ওকে ফাইন, নেক্সট স্টেপে যাই, তারপরে পার্থক্যটা আপনারাই বুঝতে পারবেন। সবাই ভালো করে বুঝেন, তার কথা বলেন, এদিকে দেখেন। 4 বার কি লিখলাম? এলিমেন্ট লিখলাম, জাস্ট কন্টেন্ট, এটা আর কিছু না। ঘটনাটা কই ঘটলো, টাইপসটা কি প্রবলেম করতেছে? আচ্ছা, এটা হলো আমার কি H1 লিখছিলাম, এখানে স্পেল লিখছিলাম, দুইটার মধ্যে কোনো পার্থক্য বোঝা যায়? কি পার্থক্য? এই চলবক্স স্যার ব্লক লেভেলে দেখতেছে আর হচ্ছে নতুন লাইন দিতেছে, স্প্যান হচ্ছে ইনলাইন। আচ্ছা, আমরা একটা এক্সপ্লেনেশন বুঝি একটু। যে সমস্ত ট্যাগ বা আমাদের কি এলিমেন্ট লিখার পরে এলিমেন্টের কন্টেন্ট সাইজ যতটুকু হোক না কেন, সে ভিউপোর্টের ফুল উইড নিয়ে নেবে। দেখেন ফুল উইড নিয়ে নিয়েছে বিদায় এখানে পাশে আর কারো বসতে দেয় নাই। এই ধরনের যে সমস্ত এলিমেন্ট আছে এগুলোকে বলা হয় ব্লক এলিমেন্ট। অর্থাৎ যদি আবার একটু রিপিট করি, কিছু কিছু এলিমেন্ট আছে যেগুলো কি হবে
আপনার তার কন্টেন্ট যতটুকু হোক না কেন সে B4 ফুল ওয়েট নিয়ে নেবে, এগুলোকে বলা হয় ব্লক এলিমেন্ট। এই ব্লক এলিমেন্টগুলো কখনো হচ্ছে তার পাশে কারো বসতে দিবে না, আর এরা সবসময় কি লেফট সাইড থেকে বসবে। ক্লিয়ার সবাই? আর ইনলাইন এলিমেন্ট কোনগুলো? যে সমস্ত এলিমেন্ট আপনাদের তার কন্টেন্ট যতটুকু আছে ততটুকুই সে কি উইড নিবে এবং তার পাশে আরেকটা ইনলাইন এলিমেন্টকে এসে বসতে দিবে। অর্থাৎ দু ধরনের এলিমেন্ট পাচ্ছি, একটা ব্লক এলিমেন্ট, একটা ইনলাইন এলিমেন্ট। ব্লক এলিমেন্ট কোনগুলো? যে সমস্ত এলিমেন্ট তার হচ্ছে যে উইড যতটুকুই থাক না কেন, সরি তার হচ্ছে যে কি কন্টেন্টের উইড যতটুকুই থাক না কেন সে B4 ফুল উইড নিয়ে নিবে এবং পাশে কারা বসতে দিবেন, এগুলো হচ্ছে কি ব্লক এলিমেন্ট। আর ইনলাইন এলিমেন্ট কোনগুলো? তার হচ্ছে যে কন্টেন্ট উইড যতটুকু ততটুকু উইড নেবে এবং পাশে আরেকটা ইনলাইন এলিমেন্টকে এসে বসতে দিবে, এগুলো হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট। আর ইনলাইন এলিমেন্ট হোক ব্লক এলিমেন্ট হোক এগুলো সবসময় কি লেফট সাইড থেকে বসে। ক্লিয়ার সবাই? তাহলে হচ্ছে যে এখন থেকে এই যে পি তাহলে কি এলিমেন্ট বলেন তো? ব্লক এলিমেন্ট। তাহলে আমরা একটু ইনলাইন ব্লক দুইটা আওয়াজ আসলো, তাহলে আমরা একটু বুঝি, বোঝার চেষ্টা করি আমরা একটু। চলেন পি একটা লোরেম এপসন নিলাম, একটা দুটো লোরেম এপসন নিলাম। হ্যাঁ, এখানে একটা এইচ নিয়ে জাস্ট ব্রেক দিয়ে রাখি। দেখেন তো একটা পি এখানে শেষ হচ্ছে আর একটা পি এখান থেকে শুরু হচ্ছে, তাহলে পি কি একটা ব্লক এলিমেন্ট। হ্যাঁ, এরপর হচ্ছে H1 কি, H1 থেকে এসএসসি গুলো ব্লক এলিমেন্ট, পি ব্লক এলিমেন্ট। এসপেন কি ইনলাইন এলিমেন্ট। ইমেজ কি বলুন তো? ইনলাইন এলিমেন্ট। আচ্ছা, তাই ইনলাইনের দুইটা আওয়াজ আসলো এখানে, তাহলে আমরা এটা একটু দেখি কি এলিমেন্ট এটা। আমরা ছোট একটা ইমেজ নিয়ে বাচ্চা টাচ্চা একটা ইমেজ নিয়ে নিই কোথা থেকে। বেবিকে চার্জ দিলে তো এবার কোন কোন বেবি চলে আসে ঠিক নাই। এখানে হলো যে এটা সার্চ করি, ওইটা তো ইয়া ছিল W3 স্কুল W3 ওকে। আচ্ছা, এটা একবারে হচ্ছে আমাদের যেখানে দরকার ওখানে আমরা সেভ করব। W3 স্কুল। আচ্ছা, একটু খেয়াল করে, হ্যাঁ ইমেজ কেমনে অ্যাড করে? ওকে, ইমেজ কোথায় আছে আমাদের এখানে? একদম সরাসরি ফোল্ডারের মধ্যে আছে, নাম হচ্ছে কি w3school.jpg। আমি দিয়ে দিই w3school schools না school.jpg। হ্যাঁ, অল্টার টাইটেল মাস্ট বি ইউজ করতে হবে, এটা হলো আপনাদের মতো করে আপনারা কি সুন্দর করে মিনিংফুল ইউজ করে দিবেন। আপাতত আমি খালি রাখলাম, একটা ইউজ করলাম এখানে। তো পাশে তার উইড দিয়ে দিই, নাহলে হচ্ছে আবার বড় বড় চলে আসলে বিপদ। উইড হচ্ছে দিলাম মনে করেন 200 পিক্সেল। হ্যাঁ, ওকে ফাইন। পাশে আরেকটা দিই, 4টা দিলাম। হ্যাঁ, পড়লো তো না দিলে ওকে, একটা এইচার দিয়ে রাখি, তাহলে ওটা ব্রেক দেখ হলো আর কি, দেখতে ভালো লাগবে, আলাদা আলাদা এরিয়া বোঝাচ্ছি আর কি। এই পাশাপাশি আসছে না? তাহলে এটা কি? তাহলে আবার যদি রিপিট করি, লাস্ট রিপিট, যদি যে সমস্ত এলিমেন্ট আমরা দেখতে পাবো যে কি তার কন্টেন্টের উইড যতটুকু ততটুকুই নিবে এবং পাশে আরেকটা ইনলাইন এলিমেন্টকে এসে কি বসতে দিবে, এগুলো হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট। আর হচ্ছে ব্লক এলিমেন্টের উইড যতটুকুই থাক না কেন সে B4 এর টোটাল উইড ধরে নেবে এবং পাশে কারো এসে পড়তে দিবে না, এটা ব্লক হোক ইনলাইন হোক আমি হোক আপনি হোক কারো দিবে না, এগুলো হচ্ছে কি ব্লক এলিমেন্ট। ফাইন, গ্রেট, তাহলে তো হয়ে গেল। হ্যাঁ, এরপরে কি আছে আমরা একটু দেখি চলেন। এরপরে আবার হচ্ছে যে আমরা সিএসএস এর প্রপার্টি ভ্যালু বুঝবো, প্রপার্টি ভ্যালু শিখি। অনেক যত বেশি প্রপার্টি ভ্যালু শিখবেন তত বেশি আপনি কাজ করতে পারবেন। তাহলে যেহেতু আমরা অনেক কিছু বুঝে গেছি, আমাদের এগুলো বোঝার সময় হয়ে গেছে, আমাদের এগুলো বোঝার চেষ্টা করি। চলেন, আমরা কালার ইউজ করছি অনেকবার, কালার বা ব্যাকগ্রাউন্ড কালার। এই কালার বা ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি ইউজ করতেছিলাম দেখেন তো? অ্যাকোয়া নাকি? অ্যাকোয়ার উপরে ক্লিক করলে মাউস বাটন দিলে কি আসলে লেখাটা দেখেন তো? RGB 255 এটা একটা কালার নাম্বার, এটা হচ্ছে কি কালার নাম্বার বা কালার কোড, এটা কি কালার কোড। ওকে ফাইন, আরো এক রকমের কালার কোড আছে। এবার মনে করেন যে আমি এখানে ব্যাকগ্রাউন্ড না, এখানে এটা কি কালার কোড, এটা কি ধরনের কালার কোড? 8GB কালার কোড। অলরেডি এখানে বলাই আছে 8GB কালার কোড, আমরা দেখতেই পাচ্ছি। এবার এখানে মনে করেন যে আমি হচ্ছে যে হ্যাশ দিলাম, হ্যাশ দিয়ে লিখলাম C2 এটা একটা কালার কোড। হ্যাঁ, নামগুলো আমরা পরে বুঝতেছি, এটা একটা কালার কোড, দেখেন চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এখানে তাহলে কি কত ধরনের কালার পাচ্ছি দেখেন তো, খেয়াল করেন তো আপনারা একটু। একটা কি সরাসরি কালার নেম, আর একটা হচ্ছে কি পাচ্ছিলাম RGB কালার কোড, আরেকটা পাচ্ছিলাম কি এরকম 6টা লেটার দিয়ে একটা কালার কোড, রাইট, যেটা মাত্র দেখলাম।
তাহলে হচ্ছে কালার কোড যেটা সলিড কালার কোড, আর যেটা এরকম আরজিবি লেখা এগুলো হচ্ছে কি আরজিবি কালার কোড। আর যেটা এভাবে লিখি এটাকে বলা হয় হেক্সাডেসিমাল কালার কোড অথবা এসটিএমএল কালার কোড, অথবা কি এসটিএমএল কালার কোড। এসটিএমএল কালার কোড বললে এই কালার কোড বোঝায়, আর হেক্সাডেসিমাল কালার কোড বুঝলেও কি এটা বোঝায়। এটা হেক্সাডেসিমাল লেখার উপায় কি, একটা হ্যাশ দিতে হবে, এরপর 6টা কি থাকবে, ডিজিট থাকবে, 6টা ডিজিট থাকবে, সেখানে আবার হচ্ছে আপনার ক্যারেক্টার আসতে পারে, নাম্বার আসতে পারে, নো প্রবলেম। এরপর হচ্ছে কি, আর এটা হচ্ছে সলিড কালারই, আর এটা ওইটা হবে কি আরজিবি, মানে কি আরজিবি মিনিং কেউ জানেন? রেড গ্রিন ব্লু, তিনটা বেস কালারের তিন থেকে যে রেঞ্জ আছে ওই রেঞ্জ থেকে তিনটা করে উপাদান নিয়ে নিয়ে কালার মিক্স করে করে কালার করতেছে। ওকে, তো এখানে ওটাই বলা হচ্ছে আমরা তিনটে উপায়ে সিএসএস কালার দিতে পারি। কি কি? একটা হচ্ছে কি সলিড কালার নেম, আরেকটা হচ্ছে কি আরজিবি ভ্যালু, আরেকটা হচ্ছে কি হেক্সাডেসিমাল ভ্যালু। ক্লিয়ার সবাই? হেক্সাডেসিমাল আমরা কি বলতে পারি, আরেকটা এসটিএমএল ভ্যালু বা এসটিএমএল কালার কোড। এটার উপায় কি, আরজিবি থাকবে, আরজিবির ভিতর থেকে কি এই কালার কোডটা মিক্সিং হবে, আর এটা কি হ্যাশ দিয়ে 6টা সংখ্যা লিখলে কালার চলে আসবে। এই আরজিবির যে মিক্সিংটা এটা একটু আমরা বোঝার চেষ্টা করে চলেন, এটা আপনারা অনেকে বোঝেন, তারপর আমি এটাকে এক্সপ্লেন করে দিই। আরেকটা কালার ছিল যে পার্সেন্ট দিয়ে ওটা কি আছে, এগুলো হচ্ছে মেন, এগুলো বুঝি আগে আমরা একটু। হ্যাঁ, আরজিবি এর হিসাবটা একটু বুঝে নেন সবাই। কি রে, আমার এডিটর কই গেল? ওরে কারবার। আচ্ছা, পেইন্ট। ওকে, আরজিবিএ এগুলোকে বলতেছি কি আমরা বেস কালার নাকি, বা প্রাইমারি কালার। আর জি এরপরে কি বি, আর হচ্ছে কি রেড, গ্রিন হচ্ছে কি জি হচ্ছে গ্রিন, আর বি হচ্ছে ব্লু। এই সবগুলো বেস কালারের একটা রেঞ্জ আছে, রেঞ্জটা হচ্ছে 0 থেকে 255, 255। ওকে, এখানে সেম 255, এখানেও 0 থেকে 255 একই রেঞ্জ। এগুলা কেউ একলা হচ্ছে একটা কোড হতে পারে না, আর জিবি ফরম্যাটে আসলে কেউ একলা একটা কালার হতে পারে না। কি বললাম, আর জিবি ফরম্যাটে আসলে এগুলা কেউ কি একলা কালার হতে পারে না। তাহলে কালার হয় কি হবে, এগুলা কালার হয় মিক্স হয়ে। যেমন হচ্ছে যে মনে করেন আপনি দিচ্ছেন আর, আপনি দিচ্ছেন জি, আপনি দিচ্ছেন বি, তার মানে কি আসলে মানে হচ্ছে আপনি হচ্ছে রেড থেকে একটা কালার নেবেন আপনি, সেটা 0 থেকে 255, এই যে রেঞ্জটা আছে রেঞ্জ থেকে যে কোনো একটা কালার নিতে পারেন আপনি। যেমন মনে করেন আপনি নিলেন হচ্ছে কি 200 নিলেন, কথার কথা, এরপর কমা দিয়ে আপনি কি গ্রিন থেকে একটা এখানে কালার নিতে হবে, এবার আপনি এখানে 100 নেন, এরপরে কালারটা আসবে না যতক্ষণ না পর্যন্ত আপনি ব্লু থেকে একটা কালার নেবেন। যেমন মনে করেন যে এখানে 200 নিলেন, এইভাবে হচ্ছে তিনটা কালার যখন আপনি মিক্স করবেন এই রেঞ্জগুলো থেকে, তখন এখানে নতুন একটা কালার তৈরি হবে, আর সেটা আমাদের আউটপুটে দেখাবে। ওকে, আরজিবি কালার হচ্ছে এভাবে মিক্সিং হয়, এভাবে কাজটা করে আর কি। রেড গ্রিন ব্লু প্রতিটা রেঞ্জেরই কত 256টা কালার আছে, 0 থেকে 255 পর্যন্ত। ক্লিয়ার সবাই? ওকে ফাইন, তাহলে তো হয়ে গেল আরজিবি আমাদের ক্লিয়ার, আর হেক্সা তো আছেই। ওকে, এবার কথা হচ্ছে যে আমাদের হচ্ছে এই কালারগুলো এই কোডগুলো কই পাবো, এটা একটা কোশ্চেন আসে না? নর্মালি যদি আমরা কালার সলিড নেম দিয়ে কালার লিখি তাহলে কিন্তু আমরা দুনিয়ার সব কালারের নাম জানি না, অথবা ক্লায়েন্ট যদি আমাকে বলে যে তুমি ওই কালারটা আমার দিবা, ওই কালারের কি নাম এটা ক্লায়েন্টও জানে না, আমিও জানি না। এটা ভালো উপায় কি, যদি হচ্ছে ওই কালার যেটা ওই কালার থেকে যদি আমি অ্যাকচুয়াল বা সলিড কালারটা নিয়ে নিতে পারি, তাহলে হচ্ছে আমরা কাজটা করতে পারবো সঠিকভাবে। যেমন মনে করেন যে হচ্ছে আমি আমার রিকোয়ারমেন্ট হলো কি আমার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড এই কালার হতে হবে। এই কালার মানে কি, যে কালার আমি দেখতে পাচ্ছি এই কালার হতে হবে। এই কালারের নাম আমি আপনি কেউ জানেন এটা, কেউ বলতে পারেন এই কালারের নাম কি? এটার আমার 8 GB কোড জানি, এটার এই হেক্সাডেসিমাল আর স্টিমাল কোড জানি আমরা, কিন্তু জানি না। যেটা জানার উপায় মানে সরাসরি আমি যদি বিশেষজ্ঞ না হই, এক্সপার্ট না হই, এটা জানার উপায় নাই। অনেক বেশি এক্সপার্ট হলে তাহলে হয়তো কেউ জানতে পারে আর কি। আর এটার সবচেয়ে ভালো উপায় হচ্ছে এই ধরনের আপনার যে কোনো কালার থেকে কালার নিয়ে নেওয়ার ভালো উপায় হচ্ছে কালার পিকার। ভালো উপায় কি? কালার পিকার। সবচেয়ে অনেকগুলো সুন্দর সুন্দর কালার পিকার আছে, তার মধ্যে একটা ভালো কালার পিকার হচ্ছে কালার পিক্সি। নাম কি? কালার পিক্সি। হ্যাঁ, এটা খুবই ছোট একটা পোর্টেবল সফটওয়্যার। কালার পিক্সি লিখবেন এভাবে, এইরকম একটা সাইটে আসবে netwear.com, এখানে গেলে হচ্ছে যে আপনারা এটা পেয়ে যাবেন। হ্যাঁ, এটা হচ্ছে তার কি ইন্টারফেস। এখান থেকে প্রথম যেটা আছে না, হ্যাঁ জাস্ট 11 KB, এটা ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, চোখের পলকে ডাউনলোড হবে, দেখতে পারবেন না, কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে। আমরা 3D মোশনে ক্লাস করি তো, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা,
এটা ডাউনলোডে আসবেন, দেখবেন যে হচ্ছে ডাউনলোড হয়ে গেছে, রাইট? এটা সুন্দর করে আমি যেটা করি আপনারা এটা করবেন, তাহলে জিনিসটা ভালো হবে আর কি। এটারে কন্ট্রোল এক্স দিয়ে কাট করবেন, কাট করে ডেস্কটপে এনে রেখে দিবেন। জাস্ট এটা একটা অ্যাপ্লিকেশনের মতো কাজ করবে। এখানে যে অ্যাপ্লিকেশনগুলো আছে না, এগুলো যেভাবে কাজ করে এভাবে কাজ করবে। আপনারা যখনই দরকার হবে তখন তারা ওপেন করবেন, ক্লিক করুন, ওপেন করবেন, তখন হচ্ছে যে এবার এই দেখেন যেখানে যাচ্ছে ওইখানের কালারটাই এখানে বক্সের মধ্যে দেখাবে। দেখেন একটা খেয়াল করেন। কোডগুলো চলে হ্যাঁ, ওকে। আবার এটা একটা পড়ি কি কি লিখছে। প্রথমে বলছে কি কন্ট্রোল অল্টার সি কপি কি এসটিএমএল, তাহলে এসটিএমএল কোড কপি করার জন্য কি করতে হবে? কন্ট্রোল অল্টার সি। এরপরে বলছে কি কন্ট্রোল অল্টার এক্স কালার মিক্সার, কালার মিক্সারের জন্য এটা কন্ট্রোল অল্টার জেড ম্যাগনিফায়ার। আমাদের এগুলোর দরকার নেই, আমাদের শুধু মেন যেটা দরকার এটা লাগবে। মেনটা কোনটা? এসটিএমএল। এসটিএমএল কালার কোড বা হেক্সাডেসিমাল কালার কোডটা আমাদের লাগবে। কন্ট্রোল অল্টার সি। এবার যারা আপনার ভালো লাগে তার উপরে নেবেন, নিয়ে বলবেন যে কি কন্ট্রোল অল্টার সি, আর যেখানে দেওয়ার সেখানে যে কি করবেন কন্ট্রোল বি। তবে আগে একদিকে একটা হ্যাশ দিতে হবে, উইদাউট হ্যাশ এটা কাজ করবে না। ক্লিয়ার সবাই? এটা মনে করেন দিলাম, আর আউটপুটে আসেন, দেখবেন যে ঠিকঠাক চলে আসছে কালার, মিলে ওইটার সাথে কালারটা। আর আপনি মনে করেন যে এটা আনবেন, তাহলে কি করতে হবে? কন্ট্রোল অল্টার সি, তারপর এখানে যাবেন, একটা হ্যাশ সহ পেস্ট করে দিবেন, আর আউটপুটে আসেন, দেখবেন চলে আসছে, শেষ। সিম্পল না একদম? তাহলে কালার মুখস্থ করার কিছু না, কালার কোড মুখস্থ করার কিছু নাই, শুধু এটা ডাউনলোড করে রাখবেন, আর কাজ শেষে লেটারে জাস্ট কি ক্লোজ করে দিবেন, শেষ। এটা হচ্ছে যে কালার পিক্সি, COLOR, কালার PIXI, পিক্সি। এটা সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা আসবে বা nativer.com আসলে এখান থেকে এটা ডাউনলোড করে নিয়ে নেবেন। ডাউনলোড করে নিয়ে পোর্টেবলটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে নিয়ে ডেস্কটপে রেখে দিবেন, শেষ, খেলা শেষ। ক্লিয়ার সবাই? একটু এখানে সার্চ করেন, দেখেন পানকিনিয়া, সবাই একটা সার্চ করেন তো। জি, এটা সার্চ করেন, এটা সার্চ করেন, দেখেন পানকিনিয়া। সবাই একটু খেয়াল করেন এদিকে। অনেকের একটা প্রবলেম হচ্ছে কালার পিক্স যখন ওপেন থাকে, এরপরে এটা ভুলে ক্লোজ করতে গিয়ে মিনিমাইজ হয়ে যাচ্ছে, এরপরে ক্লিক করলে বলতেছেন যে আসতেছে না। এটা অলরেডি অন, এটা আসবে কোত্থেকে? এটা মিনিমাইজ করছেন ওখান থেকে, এই যে নিচে ইয়া থেকে এটার আবার কি ফিরে আনতে হবে, রাইট? এই যে আবার চলে আসছে। ক্লোজ করলে এরপরে ক্লিক করলে আসবে, আর মিনিমাইজ করলে ক্লিক করলে আসবে না। মিনিমাইজ করলে এই যে নোটিফিকেশন আইকন থেকে এখান থেকে এটাকে কি বের করে নিয়ে আসতে হবে। ওকে? আর যারা এখন দেখেন নাই তারা হচ্ছে যে পরে আটকাবেন, তারা ভিডিও দেখবেন, তারপরে শিখবেন। ওকে, আমরা একটু হচ্ছে আরো কিছু হচ্ছে সিলেক্ট ক্লাস শিখি, হ্যাঁ, বা সরি আমরা ইয়া শিখি আরো কিছু, এটা একটু প্রপার্টি ভালো শিখি। আচ্ছা, আমরা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করছি না নাকি? ওকে, ব্যাকগ্রাউন্ড প্রপার্টি নিয়ে অনেক কাজ আছে। এই কাজগুলোর আগে আমরা একটু ব্যাকগ্রাউন্ড প্রপার্টিগুলো একটু দেখি। প্রথমে হচ্ছে যদি আমরা ব্যাকগ্রাউন্ডের কালার ইউজ করতে চাই, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যদি আমরা কি কোনো কালার ইউজ করতে চাই, ইমেজ না কালার, তাহলে আমাদেরকে ইউজ করতে হবে ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি। এরপরে যদি ব্যাকগ্রাউন্ডে আপনি কালারের পরিবর্তে ইমেজ ইউজ করতে চান, তাহলে আপনার ইউজ করতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ। ওকে, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করলে কিছু ঝামেলা বাদে। মনে করেন হচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি বসাচ্ছেন কি এই ভিউ ফুটে বসাচ্ছেন, এই ভিউ ফুটের উইড মনে করেন ধরে নিলেন হচ্ছে যে কি 1200 পিক্সেল। এবার আপনি যে ইমেজটা ব্যাকগ্রাউন্ডে দিচ্ছেন সেটার উইড মনে করেন যে 200 পিক্সেল, তাহলে 1200 পিক্সেল বড় না 200 পিক্সেল বড়? 1200 পিক্সেল বড়। তাহলে ওই 200 পিক্সেল যেটা আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ বসালেন, সে 200 পিক্সেল 1200 পিক্সেলের পাওয়ার জন্য সে বারবার রিপিট হবে। মানে হচ্ছে এরকম করে একটা পর একটা বসে থাকবে, টিক 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 করে বসে থাকবে, ফুল স্ক্রিন জুড়ে খালি রিপিট হবে, অনেকবার রিপিট হবে। তখন যদি আপনার যদি মনে হয় যে আমার এই রিপিটটা ভালো লাগতেছে না, তাহলে আপনার ইউজ করতে হবে কি ব্যাকগ্রাউন্ড রিপিট। এরপর যদি কোথাও রিপিট না হয়, আপনার যদি মনে চায় যে আমি রিপিট করাবো, তাও আপনার ইউজ করতে হবে কি ব্যাকগ্রাউন্ড রিপিট। ওকে, এরপরে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট আছে, ব্যাকগ্রাউন্ড পজিশন আছে, এগুলো আমরা অ্যাপ্লাই করে বুঝবো কি জিনিস। এরপর আছে যে ব্যাকগ্রাউন্ড কালার, একটা এক্সাম্পল চলে আসছে এখানে। আমরা তিনটে উপায়ে কালার শিখছিলাম না? তিনটে উপায়ে কালার এখানে এক্সাম্পল দেওয়া আছে, দেখেন। আমরা কালারের ক্ষেত্রে শুধুমাত্র কালারের ক্ষেত্রে যেসব কালার ইউজ করব, একই কালারগুলো ব্যাকগ্রাউন্ড কালারে ইউজ করতে পারবে। ইভেন যত জায়গায় আপনার কালার দরকার, সব জায়গায় এই তিনটে উপায়ে কালার আপনি কি লিখতে পারবো। এটাতে কোনো কনফিউশন আছে এটাতে? তাহলে এটা আমরা ক্লিয়ার, একদম এটা ক্লিয়ার, ফকফকা ক্লিয়ার নাকি? এবার আর ব্যাকগ্রাউন্ড ইমেজে যাই। এখানে আমাদের কিছু কাজ আছে, এটা আমরা বুঝি একটু, চলেন। একটু ভালো করে বুঝি আমরা সবাই। আমাদের এখানে একটা ইমেজ আছে না? আচ্ছা, এর আগে আমি আর একটু কিছু কাজ করি, এগুলো আমি ক্লোজ করে দিই। এটা সবাই দেখেন, দুম করে আপনার কাজ ক্লোজ করেন। এখানে আমি কি করতে থাকে দেখেন।
এটা হচ্ছে আমাদের আজকে সারাদিনের এটা কাজ। এখানে আমি এটার একটা ওল্ড নামে একটা ফোল্ডার রেখে দিচ্ছি। তাহলে যা করলাম এগুলো সব কোথায় গেল, ওল্ডের মধ্যে গেল। এবার এটা ফ্রেশ ওয়ার্ক প্লেস, এখানে আমি আজকের কাজ করবো, মানে এখন এখানে কাজ করব। আমি একটা ফাইল নিচ্ছি, এটার নাম দিচ্ছি হচ্ছে কি index.html। হ্যাঁ, এবার গোছায় কাজ করতেছি। এরপরে মনে করেন হচ্ছে যে আমাদের কি লাগবে অ্যাস্টেল করার জন্য, সিএস ফাইল লাগবে। এবার ইমেজ হচ্ছে যে কি আমাদের একটা রিসোর্স, ইমেজ আনার জন্য ইমেজ ফাইল লাগবে। এবার আমাদের অনেক ইমেজ ফাইল থাকতে পারে না একটা প্রজেক্টে, একইভাবে কিন্তু অনেক সিএসএস ফাইলও থাকতে পারে। সিএস ফাইলে শুধুমাত্র একটা প্রজেক্টে সিঙ্গেল থাকবে এরকম কোনো কন্ডিশন নাই। একটা ওয়েব অ্যাপ্লিকেশনে 10টা সিএস থাকতে পারে, 100টাও থাকতে পারে। এটা প্রয়োজন অনুযায়ী এরকম বাড়বে কমবে। তাহলে আমরা আগে থেকে বলে আসছিলাম HTML ছাড়া যদি এই লোকেশনে যদি আরো অনেক অন্যান্য রিসোর্স থাকে তাহলে সেগুলো কিভাবে রাখবো, আমরা আলাদা আলাদা ফোল্ডার করে রাখবো বা ক্যাটাগরাইজ করে রাখবো। তাহলে সিএসএস এর জন্য একটা ফোল্ডার দরকার না, তাহলে সিএসএস ফাইলগুলোর জন্য একটা ফোল্ডার দরকার না। আমরা একটা ফোল্ডার নিচ্ছি সিএসএস ফোল্ডার। এই ফোল্ডারের মধ্যে যত সিএসএস ফাইল আসবে সব এটার মধ্যে রাখবো। একটা ফোল্ডার নিচ্ছে আগের মতো ইমেজ ফোল্ডার, যত ইমেজ ফাইল আসবে সব কোথায় রাখবো, ইমেজ ফোল্ডারের মধ্যে। হ্যাঁ, এবার আমরা হচ্ছে একটা ইমেজ নামাই নিই। একটা কথার কথা হচ্ছে যে আমরা এই ইমেজ যেটাই নামাই, আগে যেটা নামাইছিলাম ওইটাই নামাই। কোথায় সেভ করবো এটারে, ইমেজে সেভ করবো। সেভ করলাম। হ্যাঁ, ওকে, আমার এটা দরকার নেই, এটার চেহারা আমি দেখবো না, এটা বাদ। এরপরে এই যে সিএসএস আছে না, এখানে একটা ফাইল দরকার। এখানে একটা ফাইলের নাম কি হবে, আপনার হচ্ছে যে আমরা সবসময় মিনিংফুল বলি, সিএসএস এর জন্য সবচেয়ে বেশি মিনিংফুল। মনে করেন যে আপনার আর কোনো এখানে আর মানে কন্ডিশন নাই। কন্ডিশন বলতে কি, আপনি এটা কি কোনো ফন্টের জন্য ইউজ করতেছেন না, আপনি মনে করেন যে হচ্ছে যে কোনো স্লাইডার বানানোর জন্য ইউজ করতেছেন না, মানে নির্দিষ্ট এটার কোনো উদ্দেশ্য নাই, এটা কমন সবার জন্য। তাহলে ওই ফাইলটার নাম দিয়ে দিবেন স্টাইল। অর্থাৎ স্পেসিফিক কারোর জন্য এটা হচ্ছে না, এটা পুরো ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য হচ্ছে। তাহলে এটার নাম হবে কি স্টাইল। আর ওটা সিএসএস যদি হয় তাহলে দিয়ে দেবেন ডট সিএসএস। তাহলে এটা হচ্ছে পুরো অ্যাপ্লিকেশনের জন্য, এই Day21 যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের জন্য একটা কমন সিএসএস ফাইল, সেটার নাম হচ্ছে কি স্টাইল ডট সিএসএস। একটু ক্লিয়ার সবাই? ওকে, ফাইন। তাহলে একটা প্রজেক্টের জন্য যদি কমন একটা সিএসএস ফাইল থাকে তার নাম কি হবে, স্টাইল ডট সিএসএস। এবার যদি স্পেসিফিক হয় তাহলে সেগুলো স্পেসিফিক নাম থাকবে। ওকে, তাহলে আবার এই প্রজেক্টটা আমি হচ্ছে আমার এডিটরে আবার ওপেন করে নিচ্ছি। এডিটরের নাম কি আমাদের বিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোড। এখানে আসলাম, আসার পরে যেটা দেখতে পাচ্ছি যে এগুলো অলরেডি কি অ্যাডেড। কারণ কি আমি Day21 আগে থেকে আমার কি ছিল, অ্যাড করা ছিল। HTML রান করলাম, আগের মতো হচ্ছে এক্সক্লামেটরের সাইন দিলাম, এন্টার দিলাম। এন্টার দিলে তো হবে না, হ্যাঁ এবার হবে। হ্যাঁ, চলে আসো, রাইট। ওকে, ফাইন। এবার হচ্ছে যে এবার তার সিস্টেম মতো আমরা কাজ করতে পারবো। এখানে দিচ্ছি কি ইমেজ, এটা কি জাস্ট টাইটেল, ইমেজ ব্যাকগ্রাউন্ড। এখানে হচ্ছে তো আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে রাখতে পারি, ওটা H1 তো এরকম কিছু নিয়ে রাখি, নাহলে তো ভালো লাগে না। এবার একটা লোরেম এক্সটেনশন দিয়ে রাখি। দেখেন এখানে লোরেম এক্সটেনশন নেওয়ার জন্য কিন্তু কিছু লেখা লাগে না কিছু, রাইট। জাস্ট কি লোরেম লিখলে এরপরে নিচে দিয়ে এরকম কি এমবেড আসলে আপনারা জাস্ট কি এন্টার দিয়ে দিবেন, তাহলে পুরো এটা চলে আসলো, শেষ। এবার যেমন সিএস ফাইল যেটা ছিল সিএস ফোল্ডারের ভিতরে লিংক করতে হবে না, এটা লিংক করবো কিভাবে বলেন তো। আমাদের হচ্ছে কি লাগবে, লিংক ট্যাগটা লাগবে, রিলেশনশিপ, স্টাইল শিট, আর হাইপার রেফারেন্স হবে কি পাথটা, পাথ। তাহলে আমরা HTML ফাইল রান হচ্ছে কোত্থেকে, HTML ফাইল অপারেট হচ্ছে, আমার কথাটা শুনলেন, HTML ফাইল অপারেট হচ্ছে কোত্থেকে, Day21 থেকে। আমরা যাবে সিএস ফোল্ডার থেকে সিএস ফাইলটা লাগবে, তাহলে প্রথমে এই ফোল্ডারে ঢুকতে হবে। তাহলে কি লিখতে হবে এখানে, সিএসএস। এভাবে সিএস লিখা মানে এই ফোল্ডারে আমাদের ঢুকে গেলাম আমরা। এরপরে style.css, এখানে তাহলে লিখতে হবে কি style.css। এভাবে লিখা মানে আমি এই ফাইলটা অ্যাক্সেস করতে পারতেছি বা পারবো। একটু লিখলেই আমাদের কাজ শেষ, সিএস লিংক হয়ে গেছে। সিএস লিংক যখন হয়ে গেছে তখন এটা আপনি ওপেন করেন, দোষের তো কিছু নেই আপনার, নাকি দোষ আছে, দোষের কিছু নেই, ওপেন করেন। আমাদের সিঙ্গেল ট্যাগ যেগুলো, এগুলোর মধ্যে আমরা স্ল্যাশ ইউজ করবো, আপাতত একটা বুঝে রাখেন, এটা ম্যান্ডেটরি ইউজ করতে হবে। এবার আমি চাইলাম কি আমি বডির জন্য একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো, কার জন্য, বডির জন্য। তাহলে কি লিখতে হবে এখানে, সিএসএস এসে বডির নাম লিখতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ। এবার হচ্ছে যে আমরা ফ্রন্ট এন্ডে বা HTML এ যখন ব্যাকগ্রাউন্ড HTML এ যখন আমি ইমেজ ইউজ করছিলাম, অ্যাট্রিবিউট কি ছিল, এসআরসি। আচ্ছা, ইমেজ ছিল ট্যাগ,
এসআরসি ছিল কি অ্যাট্রিবিউট। এই ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে একটা এরকম একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, তার নাম হচ্ছে কি ইউআরএল। আচ্ছা আমরা হচ্ছে যে এভাবে করে একটু খেয়াল করেন তো, ব্যাকগ্রাউন্ড মনে করেন হচ্ছে এভাবে আমরা ইউজ করছি না, সরি সি টু এভাবে আমরা ইউজ করছি না, তাহলে এখানে নতুন একটা জিনিস আসলো না, যদি হচ্ছে কোনো একটা প্রপার্টির ভিতরে এরকম কিছু যদি আসে, এটা কিন্তু সরাসরি ভ্যালু না, তাহলে এটা কি, এটাকে বলা হয় ফাংশন। কি বলা হয় এটাকে? ফাংশন। এটা এই ফাংশনের নাম কি? ইউআরএল ফাংশন। এটা এই ইউআরএল ফাংশন দিয়ে আমরা কি কাজ করব? ইউআরএল দিব, পাথ দিব, কি করব? পাথ বা ইউআরএল দিব। ক্লিয়ার সবাই? ওকে ফাইন। তাহলে আবার একটু বুঝেন, একটু সবাই একটু ভালো মনে চিন্তা করেন, এই ফাইলটা কোথায় আছে? এটা কোথায় আছে? এটা সিএস ফোল্ডারের ভিতরে আছে। এটা কোথায় আছে? এবার একটু ভালো করে বুঝেন, সিএসএস ফাইলটা অপারেট হচ্ছে সিএস ফোল্ডারের ভিতর থেকে। এই সিএসএস ফোল্ডারের ভিতরে কি ইমেজ ফোল্ডারটা আছে? তাহলে কোথায় আছে এটা? সিএস ফোল্ডারের বাইরে আছে না? তাহলে আমার সিএস ফোল্ডার থেকে বের হতে হবে না? আমরা যদি কোনো ফোল্ডার থেকে এক স্টেপ বের হতে চাই, আমাদের এই ওয়েবের ক্ষেত্রে টেকনিক কি? ডট ডট স্ল্যাশ, ডট ডট স্ল্যাশ। যখন আপনি ডট ডট স্ল্যাশ দিবেন তখন আপনি কি হলেন? সিএস ফোল্ডার থেকে বের হলেন। ওই যে আমি প্রথম যখন পাথ বোঝাচ্ছিলাম, লিঙ্ক বোঝাচ্ছিলাম, ওই দিন আমি একটা কথা বলছিলাম, আপনি যে ফাইলে কাজ করতেছেন সেই ফাইলটা যে ফোল্ডার থেকে রান হচ্ছে সেটা হচ্ছে আপনার রুট ফোল্ডার, সেটাই আপনার কি বেস ফোল্ডার। একটু আগে আমি কাজ করতেছিলাম HTML এর নিয়ে, তো HTML এর জন্য আমার বেস ফোল্ডার কোনটা? day221। এরপর আমি কাজ করতেছিলাম সিএস ফোল্ডারে, সিএস ফোল্ডারের জন্য বেস ফোল্ডার কোনটা? সিএস ফোল্ডার। এবার সিএস ফোল্ডারের মধ্যে যদি আপনার রিসোর্স থাকে, আগে পরে যাইতে হয়, তাহলে ওইভাবে আগে পরে যাবেন। তখন আপনার এর আগে কি আছে পরে গিয়ে চিন্তা করতে হবে না, আপনি চিন্তা করবেন তখন আগে নিয়ে সিএস ফোল্ডার নিয়ে চিন্তা করবেন। এবার আমার ইমেজ ফোল্ডারটা সিএস ফোল্ডারের ভিতরে নাই, বের হইতে হবে। বের হওয়ার জন্য কি করলাম? ডট ডট স্ল্যাশ। তাহলে বের হলাম আমরা। হ্যাঁ, বের হওয়ার পরে আবার কোথায় যাবো? ইমেজ ফোল্ডারের ভিতরে যাব। এবার ইমেজ ফোল্ডারের ভিতরে যাচ্ছি, আইএমজি স্ল্যাশ। এভাবে করলে কি হচ্ছে, আমি এটার ভিতরে ঢুকে গেলাম। এরপর এখানে কি আছে? W3 স্কুল আছে, একটা ইমেজ আছে, তাহলে আমি ইমেজটা এখন নিব, নাম কি? w3school.js উইথ এক্সটেনশন। ক্লিয়ার সবাই? এভাবে দিলেই দেখবেন যে হচ্ছে ঠিকঠাক এখানে হচ্ছে চলে আসছে। আমরা একটু গো লাইভে যাই, দেখেন চলে আসছে না ইমেজটা? এটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। দেখেন ওই যে আমি বলছিলাম, যদি আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজটা ভিউ ফটোর তুলনায় ছোট হয় তাহলে এটা কি হবে? রিপিট হবে বলছিলাম। রিপিট হচ্ছে, একবার আসছে, দুইবার আসছে। ক্লিয়ার সবাই? ওকে। এখানে হচ্ছে আসলে বলতেছিল কি এই ইমেজটা আমরা কি HTML ইউজ করতে পারবো না? আমরা HTML ইমেজ ইউজ করতে পারবো। এটা আমাদের অনেকের ভুল হতে পারে, এটা খেয়াল করেন। HTML এ যখন আমরা কোনো একটা ইমেজ ইউজ করবো সেটা হবে আমাদের কি? কন্টেন্ট। সেটা হবে কি? কন্টেন্ট। আর ব্যাকগ্রাউন্ডে ইমেজ ইউজ করলে সেটা হবে জাস্ট ব্যাকগ্রাউন্ড। একটা আমরা এখানে কালার ইউজ করতেছিলাম না, কালার যেমন একটা ব্যাকগ্রাউন্ড, এই ইমেজটা এখন কি একটা জাস্ট ব্যাকগ্রাউন্ড আর কিচ্ছু না। এটা কি? একটা ব্যাকগ্রাউন্ড, এই একটা রং, এটা একটা কি? আমাদের দেওয়ালে যেরকম রং আছে না, এরকম একটা রং আর কিচ্ছু না। এটা হ্যাঁ। এবার যখন হচ্ছে যে আমাদের দেওয়ালের উপর রং আছে, এই রঙের উপরে আপনার কি কিছু আপনি রাখতে পারবেন, কিছু লিখতে পারবেন, কিছু করতে পারবেন। ক্লিয়ার সবাই? হ্যাঁ, এই তো ভালো ভালো কোশ্চেন আসছে। আমরা এবার এগুলো নিয়ে আমরা কাজ করব। প্রথম কাজ হচ্ছে যে এবার চলেন, আমরা তো ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে শিখে গেলাম। এরপর কাজটা কি? এবারে দেখেন, এবার রিপিট হচ্ছে এটা। হ্যাঁ, রিপিটটারে অফ করতে হবে। রিপিটটারে এবার আপনি চান যে হচ্ছে কি আমি এই রিপিটটা আমার ভালো লাগছে না, আমি রিপিটটা অফ করব, তাহলে আপনি কি করবেন? রিপিটটা অফ করুন। আর যদি বলেন যে এটা সুন্দর অনেক, তাহলে থাকবে, কোনো কথা নাই। তাহলে আমার এখন ভালো লাগছে না, আমি এটা অফ করব, তাহলে কি করবেন? ব্যাকগ্রাউন্ড রিপিট লিখবেন, নো রিপিট। কি লিখবেন? আর আরেকটা দেখেন তো অপশন আছে কি? কোথাও আপনি চাচ্ছেন যে আপনি রিপিট করাবেন, তাহলে লিখবেন রিপিট। আর চাচ্ছেন যদি জানেন যে রিপিট হচ্ছে, তাহলে নো রিপিট। তাহলে আবার যদি আমরা একটা আসি, শুধু একবার আছে, এটা পাশেরটা আছে আর এখানে নাই। ওকে ফাইন। আচ্ছা, এরপর আরেকটা, এটা বলতেছি তার এর আগে এটা একটু সাইজ করি। এরপর এখানে একটা দেখেন তো কি আছে? ব্যাকগ্রাউন্ড সাইজ। রুল বাই যেটা বলে, এটা থেকে আমরা সাইজ করতে পারি না? অবশ্যই সাইজ করতে পারি। সাইজ সেটে দুইটা ভ্যালু আছে। কয়টা ভ্যালু? একটা হচ্ছে উইডথ, একটা হচ্ছে কি হাইট। চল আমরা দুইটা দিয়ে অ্যাপ্লাই করে করে দেখি। ভালো করে বুঝেন, এই প্রপার্টি ভ্যালুগুলো যত বেশি বুঝবেন তত বেশি আপনার সিএসএস এক্সপার্ট হবেন। ব্যাকগ্রাউন্ড সাইজ, প্রথমে কি বললাম? উইডথ, পরে কি বললাম? হাইট। আমি উইডথ দিলাম মনে করেন 200, আর হাইট দিলাম মনে করেন যে কি 100। কিছু এখানে হয়েছে? আলাদা আলাদা করে দেখি, একসাথে দিলে একসাথে দিতে হবে এগুলো।
এখানে পিক্সেল দিলাম, এখানে পিক্সেল দিলাম, একটু ছোট করে দিই 100 দিই। উইড 100 পিক্সেল, হাইট কি? এটা নর্মাল হাইট উইড না, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের হাইট উইড, এই জন্য এভাবে লিখতে হবে। হ্যাঁ, দেখা যায় একদম ছোট হয়ে গেছে না এটা? এবার এটা ছেড়ে দেন, আমি এটা রিপিট করবো, আমার ভালো লাগে রিপিট করতে। এবার ঘটনা দেখেন, টিক 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 কুটি কুটি হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, এবার যদি চান যে কাউরে আপনি রিপিট করাবেন আপনার ইচ্ছা, তাহলে এটা কি ছোট করে দিয়ে এরকম দুম 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 যা মন চায় তারা ঘুরাবেন। এরপর যদি বলেন যে না আমি তার রিপিট করাবো না, ফুল উইড জুড়ে আমার একটা ইমেজ থাকবে, সেটা ছোট হোক বড় হোক, তারা আমি আমার মতো করে বড় করে নেব, তাহলে কি করবেন? প্রথমে তারা বলবেন যে তুমি কি রিপিট হইও না, এরপরে বলবেন যে কি আপনার ভিউ ফোর্ট উইডের দিকে আপনার 100% এবং হাইটের দিকে আপনার 100%। হ্যাঁ, তাহলে হচ্ছে এটার আর এ হওয়ার সুযোগ নাই, কারণ হাইটের দিকে 100% নিচে, হাইটের দিকে 100% নিচে। এখন হাইটটা কিভাবে হয় বা জানেন? কন্টেন্ট অনুযায়ী হাইট হয়। তাহলে আমার কন্টেন্ট আছে এতটুক, তাহলে হাইটও এতটুক। কন্টেন্ট আপনি বাড়ান, বড় হচ্ছে? আচ্ছা, এবার হচ্ছে যে এইবার এখানে এভাবে যদি আমরা চাই যে হাইট এবং উইডের দিকে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা কি হবে, ফিট থাকবে, হাইট এবং উইডের দিকে ব্যাকগ্রাউন্ড ইমেজটা কি হবে, ফিট থাকবে, তাহলে আলাদা আলাদাভাবে 100% না লিখে, আলাদা আলাদাভাবে কি 100% না লিখে আপনারা যেটা করবেন সেটার নাম হচ্ছে যে কভার। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ইমেজটা ভিউপোর্ট কভার করে থাকবে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা কি হবে, ভিউপোর্ট কভার করে থাকবে। এবার আসেন, দেখেন সুন্দর করে চলে আসছে, ক্লিয়ার? ওই যে ইমেজটা এরকমই আসলে, দেখেন ইমেজটার উপরে হচ্ছে কিছু জায়গা ফাঁকা আছে, ইমেজটা বড় হয় না কেন? কারবারটা দেখেন না, সেটা তো ফুল ভিউ ফুট নিবে এখন, এটা ওই যে বললাম ভিউ ফুট জোরে আসবে এটা। না না না, আপনারা ঠিকই দেখতেছেন, ইমেজটা এখানে আসতেছে, আসলে দেখতে হবে। হ্যাঁ, এটা পারমিশন নিচ্ছি, ইমেজ আসবে কিনা। এই দেখেন ইমেজের উপর একটা ফাঁকা আছে এখানে, মানে এটা এই উইড গুলো সহ ইমেজ, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে এরকম আসছে। ওকে, এটা এরকম ইমেজ দিলে বিধায় এরকম লাগছে আর কি, এত সুন্দর ইমেজ হলে এরকম লাগতো না। আমি ইমেজটা একটু চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, যে লোকজন যারা ঘুমাচ্ছেন তারা একটু এদিকে দেখেন সবাই, এটা হ্যাঁ, এটা 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 সুন্দর। নাম দিলাম কি, বিজি, তাহলে এখানে কি হবে, বিজি দিয়ে দেবো। হ্যাঁ, বেশ সুন্দর। এবার আসেন, বোঝাচ্ছে এবার ফুল বি ফুট জোরে আসছে না, জটটুক ধরে অটটুক জোরে সুন্দর করে চলে আসছে। হ্যাঁ, এবার আপনি বলতে পারেন নিচে দিয়ে আসে না কেন, এটা তো রেশিও মিলাচ্ছে, রেশিও মিলে সুন্দর করে কি চলে আসছে। এটা ক্লিয়ার সবাই? ওকে ফাইন। এবার হচ্ছে যে আমাদের এই যে বাচ্চা কাচ্চা যেগুলো আছে এগুলো দেখা যাচ্ছে না আর, তাহলে এবার H1 এর জন্য এটা আপনি কোড লিখে দেন যে হচ্ছে কি কালার হোয়াইট, হোয়াইট হচ্ছে হোয়াইট না, এইগুলো যেগুলো সেগুলো এবারে দিই। এরপর হচ্ছে পি দেয়া যাবে, তারা আমি দিচ্ছি পি কালার হচ্ছে, এরপরে কি এটা 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 এখান দিলাম কয়টা, এখান দিলাম কয়টা, 6টা। এটা আমরা অনেকে জানি, অনেকে জানি না, সবার জন্য এটা বলে দিই। দেখেন তারপরে সবগুলো কি সাদা হয়ে গেছে না, তার মানে 3টাও কাজ করতেছে, আমার কি 6টাও কাজ করতেছে। যদি হচ্ছে যে হেক্সার বিলো যদি এরকম হয় যে হচ্ছে যে মানে সবগুলাই সেম, তাহলে হচ্ছে আমরা 3টা দিলে হবে, 3টা দিলে আর বাদ বাকি 3টা সে রিপিট করে নেবে। যদি হেক্সার ভ্যালু যদি এরকম হয় যে হচ্ছে 6টা ভ্যালুই সেম টু সেম, তাহলে 3টা ভ্যালু দিলে আর 3টা ভ্যালু সে রিপিট করে নেবে। এখানে 3টা আছে তো আর 3টা এরকম করে সেখানে রিপিট করে নিচ্ছে, কোনো প্রবলেম নাই। ক্লিয়ার সবাই? ওকে ফাইন। এরপরে রোল বের কোশ্চেন হচ্ছে কি আমি ইমেজটা কি ফুল উইডথ নিতে পারবো না, এখানে আনতে পারবো না। এখন এটার উত্তর ভাই হচ্ছে আবার যে একটু ওই যে বলেন। আমাদের যে রেশিও ছিল, এখন আমি যদি একটা যেটা এরকম করলে রেশিও সুন্দর টান দিই, তাহলে রেশিওটা নষ্ট হয়ে যাবে, আলটিমেটলি তখন ব্যাকগ্রাউন্ড ইউজ করলে খারাপ লাগবে আপনার। এজন্য যেটা আছে এটা পারফেক্ট। ভাইয়া
তাহলে আপনার ওই ইমেজটা বড় সাইজের ইমেজ নেবেন, আপনি ফটোশপ দিয়ে ইমেজ ওইভাবে বানিয়ে নেবেন আপনি, ঠিক আছে? ওইভাবে ওই পিকচার হ্যালো বানিয়ে নেবেন আপনি, রাইট রাইট। এমনি স্যার ম্যানুয়ালি করার উপায় আছে? এখন হচ্ছে যে যদি হচ্ছে যে আপনার যদি চান যে হচ্ছে এটা একদম ফুল উইড জুড়ে আসবে, হ্যাঁ, তাহলে হচ্ছে 100% 100%। আবার আপনার কন্টেন্ট যা আসবে কন্টেন্ট অনুযায়ী এটা বাড়তে থাকবে, কন্টেন্ট অনুযায়ী বাড়তে থাকবে, হ্যাঁ। আরেকটা উপায় আছে, সেটা ট্রাই করে দেখি হয় কিনা। 100 ভার্টিক্যাল হাইট, এই তাহলে হচ্ছে যে এটা হচ্ছে ভার্টিক্যাল, সরি বিউফোর্ড উইড, বিউফোর্ড উইড, প্রথমটা হচ্ছে কি উইড না, তাহলে আমি হচ্ছে নিলাম কি বিউফোর্ড উইড নিয়ে নিচ্ছি, পরেরটা হচ্ছে কি বিউফোর্ডের হাইট, বিউফোর্ডের হাইট নিয়ে নিচ্ছি, তাহলে এটা 100% 100% মিলে গেল, শেষ। এই আরেকটা ওয়ে দেখাই দিলাম, ক্লিয়ার? এটা এইভাবে হচ্ছে বিডব্লিউ মানে কি বিউফোর্ডের উইড, 100 মানে কি বিউফোর্ডের 100% উইড, বিউফোর্ডের একদম ফুল। একদম ফুল, রাইট। আর এটা মানে কি বিউফোর্ডের 100% হাইট, বিউফোর্ডের 100% হাইট। এভাবে হাইট উইড আপনারা অনেক জায়গায় ইউজ করতে পারবেন, হ্যাঁ। এরপর লিখন ভাইয়ের কোশ্চেন ছিল হচ্ছে যে এবার এফএফএফ আর এফএফএফ এর মানে কি, বললাম যে হেক্সাডেসিমালের কোড লাগে কয়টা, 6টা, কিন্তু যখন হচ্ছে যে আপনার 6টা কোডই সেম কোড হবে, মানে ডিজিটগুলো কি হবে সেম টু সেম হবে, তখন 3টা কোড দিলে কাজ করবে, আর 3টা বাদ বাকি যে 3টা দরকার সেগুলো সে অটোমেটিক ডিফিট করে নেবে, আমাদেরকে দেখাবে না, বা ডিফিট করে সে কাজ করে নেবে। দেখুন ভাই, ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ঠিক আছে। ওকে গ্রেট। তাহলে হচ্ছে যে আমরা একটু বুঝলাম, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ডিফিট বুঝলাম, ব্যাকগ্রাউন্ড সাইজ বুঝলাম। এটা কিন্তু কারো কোনো কোশ্চেন আছে আর? তাহলে আমাদের যদি দরকার হয় যে রেশিও অনুযায়ী ঠিকঠাক মতো আসবে, তাহলে আমরা কি লিখতে পারি, ব্যাকগ্রাউন্ড কাভার লিখতে পারি। আর যদি রুহুল ভাই বা আপনার যে কোশ্চেন ছিল যে হচ্ছে আমি যে ব্যাকগ্রাউন্ডে থাক না কেন সেটা যদি ইমেজ হয় সেটা আমার ফুল বিউ ফুট জোরে থাকবে, তাহলে আমরা লিখবো কি 100 বিডব্লিউ 100 বিএচ, মানে বিউ ফুট আর হচ্ছে দুই দিকে কি 100 ক্লিয়ার? এবার একটু দেখেন, আমরা হচ্ছে যে HTML এর মধ্যে কমেন্ট করছিলাম না আমরা, খেয়াল আছে উপায় কি HTML এ কমেন্ট করার? স্যার একটা এক্সপ্লোরেটর সেন্টারটা আগে এটা দেখবেন। এই তো উপায়। CSS এ কমেন্ট করার দরকার হলে কিভাবে করবেন? না, এটা ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আলাদা আলাদা, স্ল্যাশ স্টার, আর যে লাইনের পরে অথবা যে ব্লকের পরে আপনার এটা শেষ করবেন সেখানে যে আবার কি করবেন স্টার হ্যাশ স্টার স্ল্যাশ, তাহলে হচ্ছে কি হচ্ছে এটা কমেন্ট হয়েছে। আবার এইভাবে আপনি এক লাইনে কমেন্ট করতে পারবেন, 100 লাইনে কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আর কিবোর্ডে শর্টকাট দরকার হলে সিলেক্ট করে কন্ট্রোল স্ল্যাশ বা কোশ্চেন মার্ক, ক্লিয়ার সবাই? আমি এটা অফ করে দিলাম। এরপর এটা বললাম কি তুমি রিপিট নো রিপিট দিয়ে রাখি, নো রিপিট, আর এটা থাকলো। আর এটারে বললাম কি 10 তাহলে কি হচ্ছে কমে যাবে না এটা? এটা দেখেন চিপায় চলে গেছে গা, এটা বড় করে দিই 20 ঠিক আছে না 50 এভাবে থাক। কি করি এখানে কি আছে দেখেন তো, ব্যাকগ্রাউন্ড কি পজিশন দিয়ে কি বুঝি আমরা, পজিশন অবস্থান, আমরা ব্যাকগ্রাউন্ডের অবস্থানটা চেঞ্জ করতে পারি চাইলে। দেখেন তো আপনার মনে হয় একটা বাচ্চা একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা আপনি চাচ্ছেন যে কি আপনি তারা আপনার মনের মতো করে কি এদিক সেদিক ঘুরাবেন, কোথাও কখনো মাঝখানে রাখবেন, কখনো ডানে, কখনো বামে, কখনো উপরে, কখনো নিচে, এটা চাইলে আমরা করতে পারবো। এই জন্য ইউজ করতে হবে কি ব্যাকগ্রাউন্ড পজিশন, যদি আমরা দিই সেন্টার তাহলে দেখেন তো কি হয়, সেন্টারে আসবে, হ্যাঁ। এরপরে যদি দেখি বটমে আসছে, একটু নিচে আসছে না একটু, ওকে ফাইন। এরপরে দিলাম হচ্ছে কি রাইটে যাচ্ছে, টপ দেন টপে যাচ্ছে, ওকে। লেফট দেন এটা ডিফল্ট সেটাতে চলে যাবে, হ্যাঁ। ক্লিয়ার সবাই? এরপর আমরা মনে করে দিলাম কি তারা হচ্ছে যে বটম আসলো না, যে বটমের সাথে একটু রাইট দিয়ে দেখেন দেখি তো হচ্ছে, তাহলে একসাথে দূরে দেওয়া যাচ্ছে না, তারা বটমে আনতে পারতেছি, রাইটে নিতে পারতেছি। আবার আচ্ছা বটমে যখন আনবো তখন একই সাথে সাথে কি এটা টপে নিতে পারবো না 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 এটা ভালো করে বোঝেন, বিপরীতমুখী দুইটা ভ্যালু আপনি নিতে পারবেন না। আপনি কোন একটা বস্তু আমার নিজের কথাই ধরেন না কেন, আপনি একই সময় কি লেফটে রাইটে থাকতে পারবেন না।
আপনি হয়তো লেফট বটমে থাকতে পারবেন না লেফট টপে থাকতে পারবেন। কথা বুঝতেছেন? ওকে, একই সাথে দুইটা জায়গায় থাকা যাবে না, মানে বিপরীতমুখী দুটো জায়গায় থাকা যাবে না। তাহলে আচ্ছা, এবার আমরা একটু আপনারা বলেন তো, আমি যদি হচ্ছে এটা সেন্টারে রাখবো এবং হচ্ছে টপে রাখবো, তাহলে কি লিখতে হবে? সেন্টার টপ বা টপ সেন্টার, যেটা লিখেন না কেন, রাইট? ঘটনা ক্লিয়ার সবাই? ওকে ফাইন। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন আমরা বুঝলাম আশা করি। কারো কোনো কুইরি আছে এটা নিয়ে? ওকে ফাইন। এরপরে কিছু দেখেন তো, ইমেজ আমরা করে ফেললাম, এটা করে ফেললাম, এটা 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 এই যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, এটা খুবই মজার একটা জিনিস, এটা ভালো করে বুঝেন। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট এটা কি বললাম, খুবই কি মজার জিনিস। এটা যদি মজার জিনিস হয় একটু বুঝেন। আমি হচ্ছে যে এই 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 এগুলারে হচ্ছে অন্য কালার দিয়ে দিই, কালো কালার দিয়ে দিই। হ্যাঁ, কালো 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 দিলাম, লিখে দেখা যায়। লিখাগুলোর আবার অনেক লিখা করি, কন্ট্রোল বি কন্ট্রোল বি কন্ট্রোল বি কন্ট্রোল বি কন্ট্রোল বি কন্ট্রোল বি, অনেক লেখা হয়েছে না এখানে? না, অনেক লেখা। আমি যখন ইনস্টল করতেছি তখন ইমেজটা চলে যাচ্ছে, রাইট? এবার হচ্ছে অনেক ওয়েবসাইটে এরকম দেখেন না, ব্যাকগ্রাউন্ডটা ফিক্সড থাকে। আমরা যখন ইনস্টল করি ব্যাকগ্রাউন্ডটা থাকে, ব্যাকগ্রাউন্ড উপর দিয়ে কন্টেন্টগুলো আসে যায়, ব্যাকগ্রাউন্ড উপর দিয়ে কন্টেন্টগুলো কি আসে যায়, খুব সুন্দর লাগে জিনিসটা। এই প্রসেসটাকে বলা হয় প্যারালাক্স। কি বলে? প্যারালাক্স। প্যারালাক্সটা খুব সুন্দর মতো সিএস দিয়ে করে ফেলা যায়, জাস্ট একটা অ্যাট্রিবিউট লিখলে হবে, সেটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। নাম কি? ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। বলে দিবেন কি ফিক্সড। কোথায় ফিক্সড হচ্ছে সে? সে হচ্ছে যে সেন্টারে হচ্ছে, শুধু সেন্টারে হোক, আর কোথাও লাগবে না। কোথায় ফিক্সড হচ্ছে? সেন্টারে। দেখেন তো, আচ্ছা ওয়াইডটা বাড়ালে সুন্দর লাগবে। হ্যাঁ, তাহলে হচ্ছে যে আমি 100 ভার্টিক্যাল উইডথ দিয়ে দিলাম, আর হাইটের দিকে হচ্ছে দিলাম হচ্ছে 40 ভার্টিক্যাল উইডথ দিলাম, হাইট দিলাম। হ্যাঁ সরি, এই এবার এটা দেখেন তো, ফিক্স না এটা? আমাদের হচ্ছে কন্টেন্টের কারণে এটার একটা এলিমেন্ট লাগতেছে আর কি। মানে এটা যদি আচ্ছা কালারটা আবার হোয়াইট করে দিই চলেন। তাহলে যখন ব্যাকগ্রাউন্ডটা উপর আসবে তখন দেখা যাবে। হ্যাঁ আচ্ছা ওকে ফাইন। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড ফিক্সড, আর এ হচ্ছে কি উপর দিয়ে কন্টেন্ট উপর দিয়ে চলে গেল, নিচে দিয়ে চলে গেল। পড়তে হলে এখানে আনতে হবে। ওকে, অথবা হচ্ছে আপনি 100 করে দেন। ওকে ফাইন, নো প্রবলেম, আপনি 100 করে দেন। এই আর বোঝা যাচ্ছে উপর দিয়ে স্কেল হচ্ছে, ওইটা অতটুকু বোঝা যাচ্ছে না আর, বাট হচ্ছে। ঘটনা ক্লিয়ার? ওকে ফাইন। শুধু ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট দিলেই খেলা শেষ। তাহলে আমাদের এগুলোর জন্য সবগুলো খেয়াল রাখতে হবে, ব্যাকগ্রাউন্ড, রিফিট, সাইজ, পজিশন, অ্যাটাচমেন্ট, এগুলো সবই আসলে কি খেয়াল রাখতে আমাদের হবে। এবার কি আছে দেখেন তো, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টে আরেকটা আছে কি স্ক্রল। এটা দিলে কি হয়? ওই যা নর্মালি হয় তাই, এখানে কোনো চেঞ্জ নেই। চেঞ্জ আসবে কখন? যখন এখানে লিখবেন ব্যাকগ্রাউন্ড ফিক্স, তখন এটা ম্যাজিকটা হবে। ক্লিয়ার এটা? ওগুলার এখানে আর কি কাম নেই। আচ্ছা এবার হচ্ছে যে এখানে আরেকটা জিনিস বুঝি একটু। হ্যাঁ, আমি একটা জিনিস মিস করছি, এটা আসন ভাই নাকি হাসিব ভাই কি যেন বলছিল, এটা আমি মিস করে গেছি এটা। আচ্ছা আমি দিলাম এখানে কত 40, আর এখানে দিলাম 40। হ্যাঁ হ্যাঁ রাইট, এটা আপনি বলছিলেন। হ্যাঁ এখানে হচ্ছে না, এটা আরো ছোট করে দিন, অফ করে দিলাম যান। ওকে, রিপিট দিলে কি হয়, দুনিয়াদের সব দিকে রিপিট হচ্ছে। আবার আপনি চাচ্ছেন শুধুমাত্র আপনি এক্স এর দিকে রিপিট করবেন। এক্স কোন দিকে, ডানে বামে না উপরে নিচে? ওকে ফাইন, তাহলে আপনি শুধু লিখে দিবেন কি রিপিট এক্স। তাহলে এটা শুধু কি ডানে বামে রিপিট হবে, উপরে নিচে রিপিট হবে না। অথবা যদি আপনি চান যে এটা উপরে নিচে রিপিট হবে, তাহলে আপনি রিপিট ওয়াই, উপরে নিচে রিপিট হবে। আর যদি বলেন যে ভাই আমার এত ঝামেলার দরকার নাই, তাহলে শুধু রিপিট। আর যদি বলেন যে এইটারও দরকার নাই, তাহলে নো রিপিট। কথা ক্লিয়ার?
তা এটা হলো ব্যাকগ্রাউন্ডের প্রপার্টি নিয়ে কথাবার্তা। আচ্ছা এরপরে আসেন, এরপর একটা কথা আছে, যদি হচ্ছে আমরা এখানে দুইটা ব্যাকগ্রাউন্ড এই প্রপার্টিগুলো আপাতত আমি হাইড করে দিই, এগুলো আপাতত আমাদের খেলা শেষ, এগুলো আপাতত ক্লোজ। এবার আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিয়ে দুই ধরনের হচ্ছে যে আমরা এলিমেন্ট আমরা পাচ্ছিলাম, একটা হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে কি কালার। একটা হচ্ছে কি ইমেজ, একটা হচ্ছে কালার। এটা ইমেজ আর একটা পাচ্ছিলাম কি ব্যাকগ্রাউন্ড কালার, এরগুলো দুইটা পাচ্ছি। হ্যাঁ, এবার এই দুইটা আমরা লিখলাম আজকে, কিন্তু কালকে লিখছিলাম কি আমরা, খেয়াল আছে আপনাদের? কালকে কি লিখছিলাম বলেন তো? শুধু ব্যাকগ্রাউন্ড লিখছি, শুধু ব্যাকগ্রাউন্ড লিখছি কালকে। হ্যাঁ, এখন হচ্ছে দেখেন, এখন আমি এই শুধু ব্যাকগ্রাউন্ড লিখে আমি যদি কালার দিই, আমি দুটো অফ করলাম। হ্যাঁ, আমার ব্যাকগ্রাউন্ড আসতেছে। এরপরে আমি হচ্ছে যে শুধু ব্যাকগ্রাউন্ড লিখে আমি হচ্ছে যে কি লিখলাম, ইউআরএল দিলাম শুধু ব্যাকগ্রাউন্ড লিখে, তাও দেখেন আসতেছে। তার মানে কি, আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং ব্যাকগ্রাউন্ড কালার এই দুটো প্রপার্টির পরিবর্তে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড প্রপার্টি আমরা ইউজ করতে পারি। এভাবে যদি হচ্ছে আমাদের বড় কোনো প্রপার্টির পরিবর্তে যদি শর্ট প্রপার্টি ইউজ করা হয়, এ ধরনের প্রপার্টিকে বলা হয় শর্ট হ্যান্ড প্রপার্টি। বড় কোনো প্রপার্টির পরিবর্তে যদি কি শর্ট প্রপার্টি ইউজ করা হয়, এটাকে কি বলা হয়? শর্ট হ্যান্ড প্রপার্টি। তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং ব্যাকগ্রাউন্ড কালারের শর্ট হ্যান্ড প্রপার্টি কি? ব্যাকগ্রাউন্ড। শেষ। হ্যাঁ, এই জন্য আমরা যেটা প্রফেশনালি করলে এই দুটো আমরা ইউজ করি না, আর আমরা সরাসরি একটা ইউজ করি। কোনটা? এই দুইটা ইউজ করলে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করলে এটার মধ্যে ইমেজে করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার দিলে এটার মধ্যে কালারে করতে হবে। আর শুধু আপনি যখন ব্যাকগ্রাউন্ড করেন এটার মধ্যে কি ইমেজের কাজও করতে পারবেন, কালারের কাজ করতে পারবেন, দ্যাট মিনস সবগুলো করতে পারবেন। তাহলে এটা আরো ইজি, ব্যাপারটা ইজিলি হ্যান্ডেল করা যাচ্ছে। এটা করলে আরো কিছু সুবিধা আছে, যেমন আমি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করলাম না, এখানে ইমেজটা কি হচ্ছে, হ্যাঁ রাইট, শর্ট প্রপার্টি অনেকগুলো আমরা এক লাইন লিখে দিতে পারবো। হ্যাঁ, আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড সাইজটা একটু অন করে দিই এটার জন্য একটা। এটা রিপিট হচ্ছে না এটা অনেকবার, এখানে শুধু লিখেন আপনি নো রিপিট। এটা শর্ট এন্ড প্রপার্টির ক্ষেত্রে লেখা যায় এভাবে। তাহলে দেখেন এটা একটা প্রপার্টির ভ্যালু না, নো রিপিটটা, আরেকটা প্রপার্টির ভ্যালু, কিন্তু সেটা আমি লিখে দিচ্ছি কার সাথে? এটা হচ্ছে শর্ট এন্ড প্রপার্টির ক্ষেত্রে পসিবল। ব্যাকগ্রাউন্ডে ইউআরএলটাও দেওয়া যাবে, কালারটাও দেওয়া যাবে, তাহলে ইউআরএল এর সাথে অন্য যে ব্যাকগ্রাউন্ড সাইজ আছে বা ব্যাকগ্রাউন্ড টিভিটা আছে তাদের প্রপার্টিগুলো এখানে, ভ্যালুগুলো এখানে কি ব্যাকগ্রাউন্ডের মধ্যে একই ইমেজের সাথে ইউজ করে দেওয়া যায়। এই যে দেখেন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এবার কোড কমতেছে না আমাদের, নাকি বাড়তেছে? কমতেছে। ব্যাকগ্রাউন্ড এক্স দেন, এই যে এক্স এর দিয়ে কাজ করছে। ব্যাকগ্রাউন্ড আপনি কি ওয়াই দেন, ওয়াই দিয়ে কাজ করতেছে। নো রিপিট দেন আর রিপিট দেন, সবই কাজ করবে, একের ভিতর সব। এই ধরনের প্রপার্টিকে বলা হয় কি শর্ট হ্যান্ড প্রপার্টি। ক্লিয়ার সবাই? তাহলে এটা নিয়ে আর কোনো কথাবার্তা নেই। সাইজও দেওয়া যাওয়ার কথা। আমরা যে এখানে হচ্ছে 20 বিট দিচ্ছি না, এখানে এই 20টা হচ্ছে যে আমি এখান থেকে বাদ গায়েব করে দিলাম। এখানে বললাম কি 20 হ্যাঁ, এটা দিলেই হবে। দেখেন কাজ হচ্ছে। আর এখানে বলে দেন কি নো রিপিট। এখানে হচ্ছে যে এইভাবে না দিয়ে এখানে আমরা শর্ট একটা প্রপার্টি লিখতে পারবো। এখানে কভার ধ্বংস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান আমার কভারটা আগে দিয়ে দেখি কাজ করে কিনা। নো ব্যাকগ্রাউন্ড রিফিট, তাহলে মানে এটা হচ্ছে না, তো এটা দেখতে হবে অত একটু। রিফিট কভার নো রিফিট, হ্যাঁ 10 বিডব্লিউ একটা ভ্যালু দিলাম না, এটা আলাদা দিতে হবে, আলাদা দেন, প্রবলেম করতেছে এটা। না, এটা আলাদাই রাখেন। এটা এখানে শুধু ব্যাকগ্রাউন্ড রিপিট ইউজ করেন এখানে। ওকে ওকে ফাইন, তাহলে আরগুলো আলাদা আলাদা ইউজ করতে পারো না, বুঝছি জিনিসটা নাকি?
একটু ক্রিটিক্যাল। না না সবগুলো কন্টেন্ট। আচ্ছা আমি আবার একটা দেখি, নো রিফিট। হ্যাঁ কভার এখানে নিচ্ছে না, নেইবে না কভার এখানে। ওকে ফাইন, তাহলে তো এটা হয়ে গেল। আমরা চাইলে এখানে মেবি আরো কিছু অ্যাড করতে পারবো, আমি একটু দেখি। আমরা এখানে কি করলাম, ওই ব্যাকগ্রাউন্ড সাইজটা দিলাম, আসলো, রিপিটে যাচ্ছে। এরপর আমি একটু এটা পজিশনটা একটু দিই। নো রিপিটে পরে দিলাম কি মনে করেন, সেন্টার। ওকে তাহলে এখানে সেন্টারে কাজ করতেছে না নাকি, সেন্টারও যাচ্ছে না। সেন্টার যাচ্ছে, সরি সেন্টার যাচ্ছে। আচ্ছা আচ্ছা দাঁড়ান দাঁড়ান, এখানে মানে সবগুলোই কাজ করতেছিল, আমাদের কন্টেন্টটা অনেক কোটি কোটি কন্টেন্ট নিচের দিকে চলে যাচ্ছে, তো বুঝতেছি না। আপনি এটা বলবেন না একটু? শব্দ শানা যাবে, সেটা বন্ধ করে মাথাটা গরম করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে ওখানে কি দেখেন তো এবার, এই যে লোকজন খেয়াল করেন, সেন্টার কাজ করতেছে নো রিপিটের পরে নিলে। তাহলে আমাদের কি নো রিপিট বা রিপিট, এই ব্যাকগ্রাউন্ড কি রিপিটে কাজ করতেছে, ব্যাকগ্রাউন্ড পজিশনটা কাজ করতেছে, রাইট নাকি? এরপরে ফিক্সটা দিয়ে একটু, এটা কিছু হচ্ছে, এটাও হচ্ছে, আবার হচ্ছে কোটি কোটি কন্টেন্ট লাগবে। হচ্ছে, তাহলে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে কাভার ছাড়া অন্যগুলো সবগুলো মোটামুটি কি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কাভারটা আবার একটু দেখি, দেখতে তো দোষ নাই। না এটা দিলে খেলা শেষ, তাহলে উইদাউট কাভার অন্য সবগুলো কি ইউজ করা পসিবল। ওকে, এবার যদি কেউ কোশ্চেন করেন যে আমি কি রিপিট আগে লিখবো না সেন্টার আগে লিখবো না ফিক্সড আগে লিখবো, এই সিকোয়েন্সটা প্রবলেম নাই। এই ফিক্সড কি নো রিপিট সেন্টার কি এগুলো ওরা বুঝে। আপনি ওই ভ্যালুগুলো একটার সাথে একটা কি মিল নাই, আলাদা আলাদা প্রপার্টির ভ্যালু, তো যেটা নেবেন আগে পরে হোক নো প্রবলেম, কাজ করবে। ক্লিয়ার সবাই? ওকে ফাইন, তো শর্ট প্রপার্টি ইউজ করবেন নাকি নর্মাল প্রপার্টি ইউজ করবেন? সব ক্ষেত্রে শর্ট হ্যান্ড ইউজ করবেন, চোখ বন্ধ করে শর্ট হ্যান্ড। ওকে ফাইন, তাহলে ক্লিয়ার সবাই? এরপর আর কি আছে দেখি একটু দাঁড়ান। ব্যাকগ্রাউন্ড ইউআরএল সাইজ পারবেন পারবেন, কেন পারবেন না? এখানে আপনার সিম্পল জিনিস আপনার হচ্ছে, না না এই দেখেন এগুলো আপনি সব আলাদা আলাদা ভাবে ইউজ করেন, এগুলো নিয়ে পেছানোর দরকার নাই। ব্যাকগ্রাউন্ড শর্টহ্যান্ডের মধ্যে শুধু কি লিখবেন, ইউআরএল দিবেন অথবা শুধু কালার দিবেন, শেষ। বুঝেন নাই? এগুলো আলাদাই রাখেন, এগুলো আর এটার মধ্যে পেছানোর দরকার নাই। অর্থাৎ আপনি কিভাবে লিখবেন, জাস্ট ব্যাকগ্রাউন্ড এই খালি এটা, শেষ। ওকে, আর বাদ বাকি জাস্ট সবকিছু আলাদাই রাখেন। আমি রাখলাম, আপনার বাসায় গিয়ে দেখবেন শিপিংয়ের জন্য রাখলাম, আপনি তো রাখার দরকার নেই। না না রেখবি, আপনি শিখবেন, এটা করে দেখে দেখে প্র্যাকটিস করবেন কোনটা কি হচ্ছে। ওকে ক্লিয়ার সবাই? ওকে ফাইন, তাহলে হচ্ছে যে এরপরে দেখি কি আছে জিনিসপত্র আর। ওকে ফাইন, আজকে পর্যন্তই থাক। আপনারা হচ্ছে যে যদি ভালো লাগে বাসায় যেয়ে কাজ করেন, আর যে যে যার যে কাজ করবে সে কাজটা আমাকে দেখাবেন, নিয়ে আসবেন। আর যদি নিয়ে না আসতে পারেন কষ্ট হয়, তাহলে একটা স্ক্রিনশট নিয়ে ওই গ্রুপে দিয়ে দিবেন। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই। হ্যাঁ, আর শাহানাদ একটা ভালো বুদ্ধি দিয়েছে, যদি স্ক্রিনশট শেষ করে দেবেন। তাহলে মোবাইলে ছবি তুলে নিয়ে আসবেন।